আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাই, আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সার্ভিং 3 এর 1 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই সাবজেক্টটা আমাদের আসলে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সাবজেক্টের উপর অনেক কিছু বেসিক আমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো শুরু থেকেই আমরা যদি বেসিকগুলো ক্লিয়ার করে অধ্যায়গুলো শেষ করি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ দেখো, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে বাক সম্পর্কিত, ঠিক আছে? আর এই বাক সম্পর্কে কিন্তু তোমরা পূর্বে থেকে পরিচিত নও। আর এই অধ্যায়ের প্রথম পাঁচটা পাঁচটা অধ্যায় হচ্ছে বাক সম্পর্কিত। তাহলে প্রথম অধ্যায় যদি তোমরা বেসিক ক্লিয়ার না করে যাও তাহলে কিন্তু 2 নাম্বার থেকে 5 নাম্বার অধ্যায় পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এগুলো কিন্তু ভাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং এর পরবর্তী অধ্যায়গুলো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তাহলে চলো আমরা অধ্যায়টা শুরু করি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিবা এবং অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, ঠিক আছে? তাহলে ভাইয়া, আমাদের অধ্যায়টা কি সম্পর্কিত? দেখো, অধ্যায়টা হচ্ছে কিন্তু বাক সম্পর্কিত, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের আগে কি বুঝতে হবে? বাক জিনিসটা কি সে সম্পর্কে অবশ্যই বুঝতে হবে, তাই না? বুঝতে হবে কিন্তু। তাহলে দেখো, বাঁক হচ্ছে, ধরো দুইটা রাস্তা, আমাদের একটা রাস্তা এদিক থেকে গেল, আবার আরেকটা রাস্তা এদিকে থেকে গেল, ঠিক আছে? তাহলে দেখো, এই দুইটা রাস্তা একটা জায়গায় কি করছে ভাই? দেখো তো, সেট করছে না? একটা জায়গায় কিন্তু যে সেট করছে। তাহলে তুমি যদি এই রাস্তাটা এইভাবে নির্মাণ করো তাহলে কি অসুবিধার সম্মুখীন হবে সেটা আগে দেখো। এক্ষেত্রে দেখো, তুমি এখানে যে গাড়িটা ঘোরাতে যে একটা অসুবিধার সম্মুখীন হবা, ঠিক আছে? আবার ধরো তোমার গাড়ির স্পিড অনেক বেশি, তখন কিন্তু তুমি খুব সহজে এখানে টার্ন নিতে পারবা না, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই না? তাহলে এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা কি করব? এইরকম যে জায়গায় রাস্তাগুলো কৌণিকভাবে সেট করবে, কৌণিকভাবে সেট করা মানে কি? দেখো তো, একটা নির্দিষ্ট কোণে দুইটা রাস্তা একটা জায়গায় এই বিন্দুতে সেট করছে না? সেট করছে কিন্তু। তাহলে এরকম কৌণিকভাবে যখন দুইটা রাস্তা সেট করবে তখন এখানে আমরা এই দুইটা রাস্তাকে যে বক্রাকার পথ দ্বারা সংযুক্ত করব সেটাই মূলত বাঁক। এখন এই বক্রাকার পথ ভাইয়া বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বৃত্তাকার হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে, আবার উলম্ব হতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের এই বক্রাকার পথ বা বাঁকের প্রকারভেদ, যেগুলো আমরা সামনে আলোচনা করব। তাহলে আসো আগে বাঁক জিনিসটা আর একটু ক্লিয়ার হই। বাঁক তাহলে কি হচ্ছে ভাইয়া? দেখো, এইভাবে কৌণিকভাবে মিলিত দুইটা রাস্তাকে আমরা যে বক্রাকার পথ দিয়ে সংযুক্ত করে দিচ্ছি সেই বক্রাকার পথটাই হচ্ছে ভাইয়া বাঁক। তাহলে এখানে দেখো তো, এই যে বক্রাকার যে পথটা এখানে তুমি দিলা, এই বক্রাকার পথটাই কি এখানে বাঁক। তাহলে আমরা বাঁকের সংজ্ঞা কি লিখতে পারবো ভাইয়া? যে কৌণিকভাবে মিলিত দুইটা রাস্তাকে যদি কোনো বৃত্তাকার বা অধিবৃত্তাকার চাপ দিয়ে সংযুক্ত করা হয় তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের বাঁক, ঠিক আছে? আশা করতেছি বাঁক জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখন আমাদের ভাইয়া দেখো, 2 নম্বর আলোচনার বিষয় হচ্ছে বাঁকের প্রকারভেদ। তাহলে অবশ্যই আমাদের বিভিন্ন প্রকার বাঁক আছে, সেই বাঁকের প্রকারভেদ গুলো কি দেখো। আমরা যদি আমাদের বলে যে বাঁক কত প্রকার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ভাইয়া বাঁক 3 প্রকার, ঠিক আছে? তাহলে বাঁক 3 প্রকার কি কি? একটা হচ্ছে বৃত্তাকার বাঁক, একটা হচ্ছে অধিবৃত্তাকার বাঁক, আর একটা হচ্ছে উলম্ব বাঁক, ঠিক আছে? তাহলে আসলে বোঝার চেষ্টা করি যে বৃত্তাকার বাঁক জিনিসটা কি, অধিবৃত্তাকার বাঁক জিনিসটা কি, এবং উলম্ব বাঁক জিনিসটা কি। তাহলে দেখো ভাইয়া, আমাদের এই যে বক্রাকার পথ দিয়ে আমরা বাঁকটা তৈরি করতেছি, ঠিক আছে? এই বক্রাকার পথটা বৃত্তাকার যদি হয় তাহলে সেটা বৃত্তাকার বাঁক, যদি অধিবৃত্তাকার হয় তাহলে সেটা আমাদের অধিবৃত্তাকার বাঁক, আর যদি উলম্ব হয় সেটা আমি পরে বলতেছি। দেখো, তাহলে এখানে কি হবে? বৃত্তাকার হবে, কিভাবে অধিবৃত্তাকার হবে, তাই তো? সেটা দেখো, এখানে আমরা এই যে রাস্তা দুইটাকে একটা বক্রাকার পথ দিয়ে সংযুক্ত করলাম, এটা দেখো তো, ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ? এই বৃত্তের যদি আমরা এতটুকু অংশ কেটে নেই তাহলে এটাকে আমরা কি করবো ভাই? এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত চাপ, অর্থাৎ বৃত্তের অংশই হচ্ছে কি বৃত্তচাপ, তাই না? তাহলে এই যে বক্রাকার পথটা যদি কোনো একটা বৃত্তের চাপ হয় বা অংশ হয় তাহলে সেটাকে আমরা বলবো হয় কি বৃত্তাকার বাঁক। তাহলে বৃত্তের কোনো অংশ দ্বারা যদি কোনো বাঁক গঠন করা হয় বা বৃত্তচাপ দ্বারা যদি কোনো বাঁক গঠন করা হয় তাহলে সেই বাঁককে আমরা কি করবো ভাই? কি বলবো ভাই? বৃত্তাকার বাঁক বলবো। তাহলে সংজ্ঞাটা কি হতে পারে? কৌণিকভাবে মিলিত দুইটা রাস্তাকে যদি কোনো বৃত্তচাপ দ্বারা সংযোগ দেওয়া হয় তাহলে যে বাঁকের সৃষ্টি হবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তাকার বাঁক। ওকে, তাহলে এখন আসো আবার আমরা অধিবৃত্তাকার বাঁক কোনটা সেটা একটু দেখি। তাহলে সেম টু সেম বৃত্তাকারের মতোই হবে। সেটা কি হবে? আমাদের এই যে বক্রাকার পথটা যদি অধিবৃত্তের একটা অংশ দিয়ে সংযুক্ত করা হয় বা এই বক্রাকার পথটা যদি অধিবৃত্তের একটা অংশ হয় তাহলে
সেটাকে আমরা বলবো কি ভাইয়া, সেটাকে আমরা বলবো হচ্ছে অধিবৃত্তাকার বাঁক। ঠিক আছে, তাহলে এটাও সেম, অধিবৃত্তের একটা অংশ দ্বারা যদি আমরা বা অধিবৃত্তের যদি চাপ দিয়ে আমরা এই বাঁকটা তৈরি করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে ভাইয়া, সেক্ষেত্রে আমাদের এই বাঁকটার নাম হবে অধিবৃত্তাকার বাঁক। ওকে, তো এগুলো আসলে অত খুব বেশি ডিটেইলস জানার আসলে কিছু নেই, জাস্ট একটু কমন জিনিস এগুলা। এখন আসলে ভাই উলম্ব বাঁক জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যে বৃত্তাকার বাঁক এবং অধিবৃত্তাকার বাঁক সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে, তো এখানে দেখো এই বাঁকগুলো আমাদের সমান্তরাল রাস্তার ক্ষেত্রে দেওয়া হয়। অর্থাৎ ধরো দুইটা সমান্তরাল রাস্তা এভাবে আসে সংযোগ হয়েছে, ঠিক আছে, এভাবে সমান্তরাল রাস্তা। ওকে, অর্থাৎ এইভাবে সংযোগ হওয়ার ফলে এখানে আমরা ওই বাঁকটা দিচ্ছি। এখন উলম্ব বাঁক কোন ক্ষেত্রে হবে, দেখো উলম্ব বাঁকটা হবে হচ্ছে যদি রাস্তাটা ধরো এরকম উঁচু, ঠিক আছে, একটা রাস্তা সমতল রাস্তা যাচ্ছে, যাওয়ার পরে হঠাৎ করে মাঝখানে একটা উঁচু উঁচু জায়গা চলে আসলো, ঠিক আছে, এটা আমরা একটু কৌণিক ভাবে সেট করাই, এভাবে একটা উঁচু জায়গা আসলো। হ্যাঁ, এখন তুমি তো চাইলে এখান দিয়ে গাড়িটা নিয়ে উঠে এই দিক দিয়ে যেতে পারবে না খুব স্বাচ্ছন্দ্যে, তাই না? তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে ভাইয়া, দেখো এখানে আমাদের উলম্ব বাঁক দিতে হবে। এক্ষেত্রে এই উঁচু জায়গাটাকে আমরা এই বাঁকের মতো করেই একটা বক্রাকার পথ দ্বারা এই রাস্তার সাথে সংযুক্ত করে দেব। সেক্ষেত্রে দেখো তুমি কিন্তু অনায়াসেই এখন গাড়িটা নিয়ে এই পাশে চলে যেতে পারতেছো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের সেই উলম্ব বাঁক। অর্থাৎ উলম্ব বাঁক হয় কোন জায়গায়, হয় এরকম উঁচু কোনো জায়গায়, অথবা এরকমও হতে পারে ধরো একটা রাস্তা যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার পরে এখানে একটা খাদ চলে আসলো, তাহলে এই খাদটাকে তুমি তো চাইলে এখানে গাড়ি নিয়ে ধরো চলে গেলে, এখানে যাত্রা উঠতে পারবে না, তাই না? তাহলে এক্ষেত্রে এই পথটাকে আমাদের কি হবে, সংযোগ দিতে হবে, এইরকম একটা উত্তল বাঁক দ্বারা সংযোগ দিতে হবে, তখন তুমি খুব সহজে গাড়ি নিয়ে এই দিক দিয়ে উঠে যেতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উত্তল বাঁক। এখন ভাইয়া আমাদের এই বৃত্তাকার বাঁক, অধিবৃত্তাকার বাঁক, উলম্ব বাঁক এগুলোর আবার কিছু প্রকারভেদ আছে। ওকে, তাহলে আসলে আমরা প্রকারভেদ গুলো সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে দেখো প্রথমে আমাদের বৃত্তাকার বাঁক যদি বলে কত প্রকার, তাহলে আমাদের অ্যান্সার হবে কি ভাই, অ্যান্সার হবে হচ্ছে বৃত্তাকার বাঁক 3 প্রকার। এক হচ্ছে সরল বাঁক, যৌগিক বাঁক, আর একটা হচ্ছে বিপরীত বাঁক, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এখন দেখো আমরা কি করব, এই বৃত্তাকার বাঁকের প্রকারভেদের মধ্যে প্রথম অংশ সরল বাঁক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে সরল বাঁক হবে কি ভাইয়া, দেখো যখন তোমরা এইভাবে বলতে পারবা যে কৌণিকভাবে মিলিত দুটি রাস্তাকে যদি কেবল একটি মাত্র বৃত্তচাপের মাধ্যমে সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো ভাইয়া, সরল বাঁক বলবো। অর্থাৎ ধরো আমাদের এই পুরো অংশটা কি হবে, একটা বৃত্তের বৃত্তচাপের অংশ হবে, ঠিক আছে। অর্থাৎ এটা এই বৃত্তচাপটা একটাই হবে, অর্থাৎ এখানে আলাদা আলাদা বৃত্তচাপ ব্যবহার করা যাবে না, কেবলমাত্র একটা বৃত্তচাপ দ্বারা এই বাঁকটাকে সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারবো, সরল বাঁক বলতে পারবো, ঠিক আছে। তাহলে সরল বাঁক কি হবে, কৌণিকভাবে মিলিত দুইটা রাস্তাকে যদি কেবলমাত্র একটি বৃত্তচাপের মাধ্যমে সংযুক্ত করা হয়, তাহলে যে বাঁক তৈরি হবে সেটা হবে আমাদের সরল বাঁক। ওকে, তাহলে আসলে এখন যৌগিক বাঁক জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। তাহলে যৌগিক বাঁক জিনিসটা হবে এরকম, দেখো ধরো এটা একটা রাস্তা সংযোগে, দুইটা রাস্তা কৌণিকভাবে মিলিত হয়েছে, ঠিক আছে। এখন আমরা প্রথমে একটা অংশ এক ধরনের বৃত্তচাপ দ্বারা সংযুক্ত বা বাঁক তৈরি করলাম, ঠিক আছে। এরপর পরের অংশে আর এক ধরনের বৃত্তচাপ দ্বারা বাঁক তৈরি করলাম, ঠিক আছে। এর ফলে কি হলো, দেখো এখানে ধরলাম এই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে R1, এই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে R2, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুই ধরনের বৃত্তচাপ দ্বারা বাঁকটাকে তৈরি করা হলো। তাহলে এইরকম যখন দুই ধরনের বৃত্তচাপ দ্বারা বাঁক তৈরি করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া, যৌগিক বাঁক বলবো, ঠিক আছে। তাহলে আশা করতেছি সরল বাঁক কি এবং যৌগিক বাঁক কি এগুলো তোমরা ক্লিয়ার হইছো। এখন আসো আমরা বিপরীত বাঁক জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি। তো বিপরীত বাঁকের ক্ষেত্রে কি হবে, দেখো আমাদের এখানে দুইটা বাঁক থাকবে, একটা যদি মানে একটা যেদিকে হবে আর একটা তার বিপরীত দিকে হবে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে বিপরীত বাঁক, ঠিক আছে। তাহলে দেখো যদি রাস্তাটা এইরকম হয়, আর এইদিকে গেল, এখানে আবার সেট করলো, আবার রাস্তাটা এইদিকে চলে গেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো এই অংশের জন্য আমাদের এখানে একটা বাঁক সংস্থাপন করতে হবে, ঠিক আছে। আবার এই পাশের এই অংশের জন্য আবার এখানে একটা বাঁক দিতে হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কৌণিকভাবে মিলিত দুইটা রাস্তা হচ্ছে এখানে, এবং পরস্পর বিপরীতমুখী দুইটা চাপ দ্বারা এখানে দুইটা বাঁক সংস্থাপন করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের বাঁককে আমরা কি বলবো, বিপরীতমুখী বাঁক বলবো। এই বাঁকগুলো আসলে এস আকৃতির হয়ে থাকে, ঠিক আছে, এই টাইপের। তাহলে এরকম পরস্পর বিপরীতমুখী চাপ দ্বারা গঠিত যে বাঁকগুলো থাকবে সেগুলো হবে হচ্ছে আমাদের বিপরীত বাঁক, ঠিক আছে। এগুলো তোমাদের বই আরো বিস্তারিত ব্যাখ্যা করা আছে, তোমরা একটু বইটা রিডিং করে নিবা, তাহলে আসলে বুঝতে পারবা। এখন আসো ভাই আমরা আলোচনা করব হচ্ছে
অধিবৃত্তাকার বাঁক নিয়ে। তো অধিবৃত্তাকার বাঁক প্রথমটা দেখো সর্পিল আকৃতির হয় বা স্পাইরাল আকৃতির হয়। স্পাইরাল আসলে দেখতে কি রকম হয়, দেখো এই যে এরকম টাইপের হয়, ঠিক আছে। এই টাইপের যে বাঁকগুলো থাকবে সেগুলো হচ্ছে, বা পেঁচানো টাইপের যে বাঁকগুলো থাকবে, এগুলো আমাদের কি হবে, ওই অধিবৃত্তাকার বাঁকের মধ্যে প্রথম প্রকারভেদ সর্পিলের মধ্যে বা স্পাইরাল বাঁকের মধ্যে সেটাকে গণনা করা হবে। এই ধরনের বাঁকগুলো তোমরা দেখে থাকবা পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, দেখবা যে ওই যে ধরো পাহাড়টা ধরো এরকম, হ্যাঁ এরকম পাহাড়, এই পাহাড়ের চারপাশ দিয়ে এরকম করে ঘুরে ঘুরে দেখবে যে রাস্তা একদম পাহাড়ের চূড়ায় ওঠে। তাহলে এখানে যে বাঁকগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের এই স্পাইরাল বা সর্পিল আকৃতির বাঁক, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া আমাদের ত্রিমাত্রিক অধিবৃত্ত। তাহলে এটা আমাদের দেখতে কি রকম হবে, তোমার ত্রিমাত্রিক যে অধিবৃত্ত আছে এটা দেখতে যেরকম হয় আসলে এটার শেপটা সেরকম হবে। তোমরা তোমাদের বইয়ে দেখবা যে দেওয়া আছে এরকম একটা এরকম কার্ভ দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে আমাদের এভাবে দেওয়া আছে। তাহলে এই অধিবৃত্ত যেটা আছে এটা হচ্ছে ত্রিমাত্রিক একটা অধিবৃত্ত। এই অধিবৃত্তের সাহায্যে যে আমাদের বাঁকটা স্থাপন করা হবে সেটা হবে হচ্ছে ত্রিমাত্রিক অধিবৃত্ত, ঠিক আছে। আর একটা আছে ভাইয়া কি দেখো, বার্নলি বা লেমিনেস স্কেট। এটা আসলে দেখতে এই টাইপের হয়ে থাকে, হ্যাঁ এই টাইপের হয়ে থাকে। তো এগুলো আসলে তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এই বাঁকগুলা তোমাদের এই যে বৃত্তাকার বাঁক এগুলোই বেশি ইম্পর্টেন্ট, এবং উলম্ব বাঁক এগুলো সম্পর্কিত তোমাদের পরবর্তীতে অধ্যায় আছে। তো এগুলো আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি যে বাঁকগুলোর শেপ কি রকম হবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের উলম্ব বাঁক আছে, ঠিক আছে। আর এই বার্নলির যে বাঁকটা আছে এটাকে আমাদের লেমিনেস স্কেটও বলা হয়। কি বলা হয়, লেমিনেস স্কেট। তোমাদের বইয়ে দেখবা যে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের দেখো উলম্ব বাঁকের মধ্যে আবার প্রকারভেদ কয়টা, দুই প্রকার, একটা হচ্ছে উত্তল বাঁক আর একটা হচ্ছে অবতল বাঁক। তাহলে এটা আশা করতেছি একটু আগে আমি তোমাদের দেখাইছি, তোমরা সেখান থেকে বুঝতে পারছো। দেখো রাস্তা যদি এরকম হয়, ধরো এভাবে চলে গেছে, হ্যাঁ মাঝখানে একটা পাহাড় পড়ে গেছে বা একটা উঁচু জায়গা পড়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই উপরের অংশটাকে কেটে এইভাবে একটু একটা বাঁক দিয়ে দেবো, যাতে আমরা খুব সহজে রাস্তাটা অতিক্রম করতে পারি বা এই জায়গাটা অতিক্রম করে পরবর্তী রাস্তাতে যেতে পারি। তো সেক্ষেত্রে দেখো এটা আমাদের এইভাবে হচ্ছে বাঁকটা, তাই না, এইভাবে। তো এটা আমাদের কি দেখো তো উত্তল না, আমরা কিন্তু উত্তল লেন্স পড়ে আসছি ফিজিক্সে, ঠিক আছে। তাও দেখো এটা দেখো কিন্তু আমাদের উত্তল লেন্সের মতো বাহিরের দিকে এরকম কার্ভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, বাহিরের দিকে যখন এরকম করে কার্ভ হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে উত্তল বাঁক, ঠিক আছে। এখন ধরো সেম জিনিসই রাস্তাটা এরকম হইলো, এখানে একটা নালা খাদ পড়ে গেল, হ্যাঁ খাদ। তাহলে এই খাদের ক্ষেত্রে কি হবে, তুমি তো আর গাড়ি এদিক দিয়ে নিয়ে উঠাতে পারবে না, তখন তোমার কি করতে হবে, এইভাবে এটাকে সংযোগ করে দিতে হবে, হ্যাঁ তখন গাড়িটা তুমি অনায়াসে এদিক দিয়ে নিয়ে এখানে উঠাইতে পারবা। তাহলে এই ধরনের যে বাঁকগুলো হবে, অর্থাৎ অবতল আকৃতির যে বাঁকগুলো হবে সেগুলোকে বলা হবে হচ্ছে অবতল বাঁক, ঠিক আছে। তাহলে আশা করতেছি তোমরা বাঁকের প্রকারভেদ সম্পর্কে খুব ভালোভাবে ক্লিয়ার হইতে পারছো। আসলে এই জিনিসগুলো তোমরা এখন যদি প্রথম অধ্যায় থেকে ক্লিয়ার না হও, পরবর্তীতে কিন্তু তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে না, হ্যাঁ। তাহলে ভাই দেখো আমরা বাঁকের প্রকারভেদগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমরা কি করব, প্রথমে আমরা আসো এই ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা পরে পড়ি, আগে আমরা বাঁকের বিভিন্ন অঙ্গ নিরূপণের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা সূত্র সম্পর্কে পরে আলোচনা করি। আমাদের দেখো এখানে আছে হচ্ছে বাঁকের নামকরণ, ঠিক আছে। বাঁকের নামকরণটা সম্পর্কে আগে আলোচনা করতে হবে। তাহলে আসো বাঁকের নামকরণ কি, বাঁকের নামকরণ হচ্ছে দুই ভাবে করা হয়, একটা হচ্ছে ডিগ্রিতে আর একটা হচ্ছে ভাইয়া ব্যাসার্ধের মাধ্যমে। ব্যাসার্ধের মাধ্যমে, তাহলে ডিগ্রিতে কিভাবে নামকরণ করা হয় আর ব্যাসার্ধে কিভাবে নামকরণ করা হয় সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আগে জ্যা সম্পর্কে একটু ধারণা নিই। দেখো একটা ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ এই বৃত্তের উপর পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু আমরা নিলাম, এই দুইটাকে সংযুক্ত করলে আমরা এই অংশটার নাম কি জানি ভাইয়া, জ্যামিতিতে কিন্তু ভাইয়া আমরা এগুলো সম্পর্কে পড়ে আসছি, এটাকে বলা হয় হচ্ছে জ্যা, ঠিক আছে। তাহলে পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর যদি সংযোগ করো তাহলে সেটাকে বলা হয় কি, জ্যা। তাহলে ভাই দেখো বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে আমরা যখন একটা বৃত্তচাপ নিব, হ্যাঁ এভাবে একটা বৃত্তচাপ নিয়ে বাঁক সংস্থাপন করব, তখন ধরো এই বৃত্তচাপের উপর যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমরা, এই বিন্দু নেওয়ার আবার নিয়ম আছে সেগুলো আমরা পরে দেখব, নিয়ে আমরা যদি সংযুক্ত করি তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, হ্যাঁ এই অংশটাকে বলবো হচ্ছে জ্যা, ঠিক আছে। তাহলে আসো আমরা একটা বাঁক এখানে ড্র করি। ধরো এভাবে মিলিত দুইটা রাস্তা হয়েছে, এখানে মিলিত হয়েছে, এখানে তুমি বাঁক দিলা, হ্যাঁ তাহলে এটা কি বাঁকটা কি দিলা, একটা বৃত্তচাপের মাধ্যমে দিলা। তাহলে এই বৃত্তচাপটা কি একটা বৃত্তের অংশ, তাই না। তাহলে অবশ্যই এই বৃত্তচাপের একটা কি আছে, কেন্দ্র আছে। তাহলে এটাকে আমরা সংযুক্ত করে দিই বৃত্তচাপের দুই পাশ থেকে। তাহলে দেখো তো ভাইয়া
এই বৃত্তচাপটা কেন্দ্রে একটা কি করতেছে, কোণ উৎপন্ন করতেছে না, কোণ উৎপন্ন করতেছে। কিন্তু আমরা কিন্তু এই কোণটাকে আমরা হচ্ছে মানে ডিগ্রিতে নামকরণের পদ্ধতি হিসেবে এটাকে এই কোণটাকে বলতে পারবো না। সেটা দেখো একটা পদ্ধতি আছে, সেটা কি, আমরা ধরো এই বৃত্তচাপের ওপর 30 মিটার একটা জ্যা অঙ্কন করব। কত মিটার? 30 মিটার। ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে এখানে আমরা একটা জ্যা অঙ্কন করলাম। এই 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলাম, ধরো ডি কোণ উৎপন্ন করলাম, ঠিক আছে। এই জ্যার পরিমাণ কত হবে ভাইয়া? 30 মিটার। অবশ্যই কত হতে হবে? 30 মিটার হতে হবে। তাহলে 30 মিটার জ্যা বাঁকের উপর 30 মিটার জ্যা ওই আমাদের বাঁকের, এটা কি কি বলা হয় ভাইয়া? বাঁকের এটাকে মনে রাখবা যে বাঁকের এই যে এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র। এগুলো সম্পর্কে সামনে আরো আলোচনা আছে, তখন তোমরা আরো বুঝতে পারবে। আপাতত মনে রাখো এটা কি বাঁকের কেন্দ্র। ওকে, তাহলে এই বাঁকের কেন্দ্রে এই 30 মিটার জ্যা যে কোণ উৎপন্ন করে ওই কোণের নাম অনুসারে আমাদের ওই বাঁকের নামকরণ করা হয়। ধরো সাপোজ আমাদের এই 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এই সম্পূর্ণ বাঁকটার নাম বলা হবে হচ্ছে 5 ডিগ্রি বাঁক। ঠিক আছে। যদি 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1 ডিগ্রি বাঁক, 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 2 ডিগ্রি বাঁক, 3 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 3 ডিগ্রি বাঁক। এভাবে বাঁকের উপর 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাই হবে হচ্ছে আমাদের ডিগ্রিতে ওই বাঁকের নাম। ঠিক আছে। তাহলে ভাইয়া ব্যাসার্ধের সাহায্যে নামটা কি হবে? এটা ক্ষেত্রে হবে, দেখো কি, আমাদের এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটা কি একটা বৃত্তের অংশ, তাই না? তাহলে অবশ্যই বৃত্তচাপের একটা কি আছে, বা বৃত্তের একটা কি আছে, ব্যাসার্ধ আছে। তাহলে ওই ব্যাসার্ধটা যত মিটার হবে সেই মিটারই হবে হচ্ছে ব্যাসার্ধ পদ্ধতিতে এই বাঁকের নাম। ধরলাম এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই বাঁকের ব্যাসার্ধ পদ্ধতিতে নাম হবে হচ্ছে আর মিটার বাঁক। কি হবে? আর মিটার বাঁক। এখন ধরো আর একটা ভ্যালু ধরে নিই আমরা, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবা। ধরলাম আর এর ভ্যালু হচ্ছে 200 মিটার। তাহলে আমরা এই বাঁকটাকে ব্যাসার্ধ পদ্ধতিতে নাম দিব হচ্ছে 200 মিটার বাঁক। কি ভাইয়া? 200 মিটার বাঁক। আবার ধরলাম এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 300 মিটার। তাহলে এই বাঁকের নাম কি হবে ভাইয়া? ব্যাসার্ধ পদ্ধতিতে এই বাঁকের নাম হবে 300 মিটার বাঁক। তাহলে ভাই আশা করতেছি বুঝতে পারছো যে ডিগ্রি পদ্ধতিতে নাম এবং ব্যাসার্ধীয় পদ্ধতিতে নাম কিভাবে আমরা নামকরণ গুলো করবো সে সম্পর্কে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে। তাহলে ভাই দেখার পরবর্তী টপিক আমাদের কি? বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। ঠিক আছে। তাহলে আসো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে ভাই দেখো এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে? বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র নিয়ে। অর্থাৎ আমরা যে বাঁক সংস্থাপন করব সেখানে কি করব? ধরো বৃত্তাকার বাঁক দিয়ে আমরা বাঁকটা তৈরি করব, তাহলে অবশ্যই সেই বৃত্তাকার বাঁকের কি থাকবে? ব্যাসার্ধ থাকবে, কারণ ওই বাঁকটা কি দিয়ে গঠিত হচ্ছে? বৃত্তচাপ দ্বারা গঠিত হচ্ছে, তাই না? আর বৃত্তচাপ একটা বৃত্তের অংশ, তাহলে ওই বৃত্তের একটা কি থাকবে? ব্যাসার্ধ থাকবে। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই ব্যাসার্ধটা আমাদের লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রগুলো আমাদের বের করে ফেলতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে একটা দুইটা চিত্র আঁট করছি। এটা হচ্ছে আমাদের বাঁক, যদিও ছেদ বিন্দু দেখানো হয় না, এক্ষেত্রে আমাদের ছেদ বিন্দুর প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের এম এন হচ্ছে একটা বাঁক। ঠিক আছে। এবং এই বাঁকটা হচ্ছে ধরলাম, এটা ধরো হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তেরই এইটুক বৃত্তচাপ নিয়ে, কতটুক? এই যে এতটুক বৃত্তচাপ দিয়ে আমরা এই বাঁকটা তৈরি করছি। সাপোজ ধরো, হ্যাঁ, এতটুক বৃত্তচাপ দিয়ে এই বাঁকটা আমরা তৈরি করছি। তাহলে ভাইয়া দেখো তো এই বৃত্তচাপটা কেন্দ্রে ধরলাম কি পরিমাণ কোণ উৎপন্ন করছে ভাইয়া? ডি পরিমাণে কোণ উৎপন্ন করছে। ঠিক আছে। তাহলে এই বাঁকের নাম কি দিলাম ভাইয়া? এম এন। সরি, চাপের নাম দিলাম হচ্ছে এম এন। তাহলে ভাইয়া দেখো তো এখানে আমাদের একটা জিনিস তোমরা, মানে দুইটা জিনিস তোমাদের বুঝতে হবে। দেখো বৃত্তের কেন্দ্রে টোটাল কোণের পরিমাণ কত ভাইয়া? 360 ডিগ্রি, তাই তো? 360 ডিগ্রি কিন্তু। তাহলে এই 360 ডিগ্রি দিয়ে আমাদের কতটুক চাপ উৎপন্ন হয়েছে? একদম টোটাল বৃত্তটা উৎপন্ন হয়েছে না এই 360 ডিগ্রি দিয়ে? দেখো উৎপন্ন হয়েছে কিন্তু। অর্থাৎ এই পরিধিটা কতটুকু অংশ জুড়ে আছে? 360 ডিগ্রি অংশ জুড়ে আছে না? 360 ডিগ্রি অংশ জুড়ে কিন্তু বৃত্তের পুরো পরিধিটা আছে। তাহলে ভাই আমরা যদি এখন বলি যে হচ্ছে 1 ডিগ্রির জন্য কতটুকু চাপ আমরা এখানে পাবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেক্ষেত্রে আমরা বৃত্তের পরিধিটাকে 360 দিয়ে কি করতে পারবো? ভাগ করতে পারবো। ঠিক আছে। অর্থাৎ ধরো আমরা এখানে লিখলাম, মানে বিষয়গুলো আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, তোমাদের প্রমাণ করার ক্ষেত্রে এগুলো লেখার দরকার নেই, তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে তোমরা করবা। তাহলে 360 ডিগ্রি কোণ মোট চাপ উৎপন্ন করে। এক্ষেত্রে আমি যদিও চাপ বলতেছি, এক্ষেত্রে কিন্তু সেটা চাপ থাকবে না। দেখো 360 ডিগ্রি দিয়ে কিন্তু বৃত্তের পুরো পরিধিটাই উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের টোটাল কতটুকু হবে? আমরা পরিধি জানি ইজ ইকুয়াল টু, পরিধি সমান কি জানি?
2πr, ঠিক আছে। অর্থাৎ এই 360 ডিগ্রি কোণ এই পুরো পরিধি জুড়েই আছে, তাই না? অর্থাৎ এই যে পুরো অংশটুকু কত, এতটুকু কোণ কত, এতটুকু কোণ তো 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি কতটুকু আমাদের অংশ এখানে বৃত্তের সৃষ্টি করতেছে, পুরো পরিধির সমান চাপ সৃষ্টি করতেছে না, যদিও সেখানে চাপ বলা যাবে না তখন সেটাকে, তাহলে পরিধির সমান একটা দৈর্ঘ্য জুড়ে এই সৃষ্টি করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1 ডিগ্রি কোণের জন্য কতটুকু হবে দেখো তো, 1 ডিগ্রি কোণ মোট চাপ উৎপন্ন করে হচ্ছে কতটুকু হবে, 2πr ডিভাইডেড বাই 360, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের এখানে দেখো 360 ডিগ্রি কোণের জন্য মোট চাপ উৎপন্ন হয় হচ্ছে 2πr পরিমাণে, তাহলে 1 ডিগ্রির জন্য উৎপন্ন হবে হচ্ছে 2πr ডিভাইডেড বাই 360, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো ডি ডিগ্রির জন্য আমরা হিসাব করব, তাহলে ডি ডিগ্রি কোণ আমাদের কতটুকু চাপ উৎপন্ন করতেছে, এই যে mn পরিমাণে চাপ উৎপন্ন করতেছে, তাই তো। দেখো এখানে দেখো আমি নিচে লিখতেছি একটু, ডি ডিগ্রি কোণ মোট চাপ উৎপন্ন করে mn, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, 1 ডিগ্রি যদি করে, আবার ধরো 1 ডিগ্রি বার করলাম, 1 ডিগ্রি কোণ মোট চাপ উৎপন্ন করে mn ভাগ ডি। তাহলে দেখো 1 ডিগ্রির জন্য আমরা এখানে একটা ভ্যালু পাইলাম, আবার 1 ডিগ্রির জন্য এখানে একটা ভ্যালু পেলাম, তাহলে কি করতে পারবো ভাইয়া, আমরা এই দুইটাকে কি করতে পারবো, সমান লিখতে পারবো, তাই না? তাহলে আসলে সমান লিখে ফেলি, ধরো এটা আমরা একটু নিচে লিখি। অতএব আমরা কি লিখতে পারি, 2πr ডিভাইডেড বাই 360 ইজ ইকুয়াল টু mn ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। তাহলে এখান থেকে ভাই আমাদের বের করার উদ্দেশ্য কি, বের করার উদ্দেশ্য হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা আরটাকে রেখে বাকিগুলোকে আমরা ওই পাশে পার করে দেই। তাহলে এক্ষেত্রে দেখো কি হবে, আর ইজ ইকুয়াল টু ভাই লেখা যাবে হচ্ছে mn ইন্টু 360 ডিভাইডেড বাই, আমাদের এখানে কি ছিল 2π এবং এখানে হচ্ছে আমাদের ডি ছিল, তাহলে 2πd, ঠিক আছে। তাহলে কি থাকলো ভাই, 2πd থাকলো, ঠিক আছে। এই পর্যন্ত আশা করতেছি বুঝতে পারছো। এখন আমি উপরের অংশটা একটু মিশে দেই, কারণ এখানে আমাদের এই যে আমরা দেখো চাপের যে পরিমাণ ধরলাম, হ্যাঁ, এটা আমাদের ম্যাথের মধ্যে 3 ধরনের বলে দেওয়া থাকতে পারে। অর্থাৎ তোমাদের ম্যাথে বলা থাকতে পারে যে এই বাঁকটাকে তোমার হচ্ছে 30 মিটার চাপের মাধ্যমে বা জ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে, আবার 20 মিটার বলতে পারে, আবার 10 মিটারও বলতে পারে, ঠিক আছে। তাহলে 30 মিটার এর জন্য একটা মান আসবে, 20 মিটার যদি হয় তাহলে তার জন্য একটা মান আসবে, এবং আমাদের এখানে হচ্ছে তোমার 10 মিটারের জন্য একটা মান আসবে, ঠিক আছে। আর এই ডিটা কিন্তু ভাইয়া হচ্ছে তোমার কি হবে, ডিটা হচ্ছে ওই যে তোমাদের বলছিলাম না যে হচ্ছে ডিগ্রির পদ্ধতিতে আমাদের হচ্ছে নামকরণের যে একটা পদ্ধতি ছিল, সেখানে কি বলা হয়েছিল যে 30 মিটার যা বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ চাপ উৎপন্ন করবে সেই যে পরিমাণ কোণ উৎপন্ন করবে সেই কোণের নাম অনুসারে আমরা কি করব, এই বাঁকের নাম দেব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের পুরো বাঁকটাকে বোঝানো হয় নাই, আমাদের জাস্ট এই অংশ দ্বারা 30 মিটার যা দ্বারা যতটুকু বাঁক উৎপন্ন হয়েছে ততটুকু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এখানে পুরো বাঁকটা দেখানো হয় নাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এগুলো কি হবে, 30 মিটার যা, 20 মিটার যা এবং 10 মিটার যার জন্য আলাদা আলাদা আমাদের মান বের হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আসলে আমাদের প্রথমে 30 মিটারের জন্য মান কি হবে সেটা আমরা একটু দেখে নেই। 30 মিটারের জন্য মান হবে হচ্ছে 30 মিটারের জন্য হবে হচ্ছে, তাহলে আমাদের এখানে দেখো 30 মিটার যদি হয় তাহলে mn এর ভ্যালু কি হবে, mn এর ভ্যালু 30 হবে, তাহলে এখানে আমরা 30 বসে দেই, 30 ইন্টু 360 ডিভাইডেড বাই 2πd। তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখো কত পাবা, 30 ইন্টু 360 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই, ঠিক আছে। তাহলে এটা তোমরা পাবা হচ্ছে 1718.78। তো এটা আমরা রাউন্ড ফিগার করে 1719 ধরতে পারি, কত, 1719 ডিভাইডেড বাই আমাদের নিচে কি ছিল ডি। তাহলে আমাদের যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে ওই বাঁকটা 30 মিটার জ্যা দ্বারা বা জ্যায়ের মাধ্যমে গঠিত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হবে হচ্ছে 1719 ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। অর্থাৎ আমরা আর এর ভ্যালু এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। যেমন ধরো বলা থাকলো আমাদের বাঁকের ডিগ্রি হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 5 ডিগ্রি, ঠিক আছে, এবং বলে দেওয়া থাকলো আমাদের এই বাঁকের জ্যা হচ্ছে বা খুঁটির ব্যবধান হচ্ছে কত, আমাদের জ্যা 30 মিটার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 1719 কে এই যে 5 ডিগ্রি দ্বারা ভাগ করে দেবো, সেক্ষেত্রে তোমরা মান কত পাবা দেখো, 1719 ভাগ 5, তাহলে তোমরা ব্যাসার্ধ পাবা হচ্ছে
343.8 মিটার। তাহলে এটাই হবে আমাদের তখন ব্যাসার্ধের ভ্যালু। ঠিক আছে, এভাবে আমাদের ম্যাথের মধ্যে যখন বার করবো তখন তোমরা বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবা। এখন ধরো আমাদের কি করতে হবে, 20 মিটার বলে কথা থাকলো যে আমাদের এই বাঁকটা 20 মিটার জ্যা দ্বারা গঠিত, বা 20 মিটার পর পর এরকম জ্যা নেওয়া হয়েছে বাঁকের জন্য। ঠিক আছে, জ্যা ইজ ইকুয়াল টু 20 মিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে ভাই, দেখো তো 20 মিটারের জন্য সূত্র হবে হচ্ছে এখানে 20 ইন্টু 360 ডিভাইডেড বাই 2 পাই ডি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 20 ইন্টু 360 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই। তাহলে সেক্ষেত্রে দেখো পাওয়া যাচ্ছে 1146। হ্যাঁ, কত, 1146, তোমরা রাউন্ড ফিগার ধরতে পারো, 1146 ডিভাইডেড বাই ডি হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আবার ধরো বলে কথা হলো ডি ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি, জাস্ট এই 1146 কে 6 দ্বারা ভাগ করবে, তাহলে আমরা যদি 20 মিটার জ্যা দ্বারা বাঁকটা গঠিত করা হয় তাহলে সেক্ষেত্রে আর এর মান পাবো। অর্থাৎ জ্যা এর মান যদি আলাদা আলাদা বলা থাকে, অর্থাৎ ধরো কোনো ম্যাথে 30 মিটার বলা থাকলো, তখন আমাদের সূত্র দিতে হবে এটা আর এর জন্য। যখন কোনো ম্যাথে বলা থাকবে 20 মিটার জ্যা দ্বারা বাঁক গঠিত, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে ধরতে হবে সূত্র। ঠিক আছে, এগুলো আসলে ম্যাথের মধ্যে তোমরা ক্লিয়ার হতে পারবা। এখন ধরো বলা থাকলো 10 মিটার। ঠিক আছে, 10 মিটার জ্যা এর জন্য, তাহলে 10 গুণ 360 ডিভাইডেড বাই 2 পাই ডি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসে দেখো, সেক্ষেত্রে আসবে 10 গুণন 360 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই। তাহলে পাবা হচ্ছে 773, কত, 573 ভাগ ডি। তখন আমাদের সূত্র হবে হচ্ছে এটা। তো আশা করতেছি তোমরা প্রমাণটা বুঝতে পারছো বা সূত্র নির্ণয়ের পদ্ধতিটা বুঝতে পারছো। আর এইভাবে আমরা ম্যাথের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করব, তো তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবা। এখন আমি আলোচনা করব হলো, দেখো আমাদের যে বাঁক আছে এই বাঁকের বিভিন্ন অংশগুলোর নাম সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা যে একটা বাঁক সংস্থাপন করব, তাহলে এই বাঁকের যে বিভিন্ন উপাংশ আছে বা বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো কি করতে হবে, আমাদের চিনতে হবে। তাহলে আসো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বৃত্তাকার বাঁক, এই বৃত্তাকার বাঁকের বিভিন্ন অংশগুলো সম্পর্কে কি করতে পারি ভাইয়া, আমরা এখন জানবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা শুরু করি হচ্ছে দেখো উপর থেকে। হ্যাঁ, তাহলে উপরে আমাদের এই যে এফ যে বিন্দুটা আছে এখানে দেখো, এই যে দুইটা রাস্তা যে এখানে যে কি করছে ভাইয়া, ছেদ করছে। তাহলে এই এফ হচ্ছে আমাদের ছেদ বিন্দু। এগুলো একটু তোমরা মাথায় রাখার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে কিন্তু ম্যাথ সম্পর্কে মানে তোমাদের মানে ম্যাথ করার সময় তোমরা আসলে প্যাচ লাগাই ফেলবে সবকিছু। ঠিক আছে, এগুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে কোনটার নাম কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এই এফ বিন্দুটাকে বলা হয় কি ভাইয়া, ছেদ বিন্দু, কারণ দুইটা রাস্তা গিয়ে কি করছে, এখানে যে ছেদ করছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের এই দুইটা রাস্তা ছেদ করার ফলে যে কোণ উৎপন্ন হয়েছে মাঝখানে থিটা, এটাকে কি দ্বারা প্রকাশ করবো ভাইয়া, থিটা। এই থিটাকে বলা হবে ভাইয়া ছেদ কোণ। কি হবে, ছেদ কোণ, ছেদ কোণ। ঠিক আছে, এরপর দেখো আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাই। এটাকে বলা হয় কি ভাই, এটাকে বলা হয় হচ্ছে ফাই। এই ফাইটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ কি, এটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? দেখো আমরা এখানে যে কি করছে, এই বাঁকটা এই বিন্দুতে ছেদ করছে, এর ফলে কি হয়েছে, এখানে আমাদের ছেদ কোণ উৎপন্ন হয়েছে। আর কি হয়েছে দেখো, এখানে একটা আমাদের প্রতিসরণ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে প্রতিসরণ কোণটা কি হবে, তোমরা এই দুইটা রাস্তার একটা রাস্তাকে তুমি যদি বর্ধিত করো, ঠিক আছে, ধরো এদিকে বর্ধিত করলা, এই রাস্তাটাকে এদিকে বর্ধিত করলাম, বর্ধিত করার ফলে এই বর্ধিত অংশ এবং অপর রাস্তার মধ্যবর্তী যে কোণটা সৃষ্টি হবে, এটাই হচ্ছে ভাই আমাদের প্রতিসরণ কোণ। তাহলে এই ফাইটা কি ভাইয়া, ফাইটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, এবং এই ফাইটা আমাদের ম্যাথমেটিক্স সমাধানের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে কোণগুলোর মধ্যে। ঠিক আছে, সেটা কি জন্য ব্যবহার হয় সেটা তোমরা পরে বুঝতে পারবা। এখন আসো এরপর আমাদের এখানে কি আছে, এই যে TP1 আছে। ঠিক আছে, TP1 হচ্ছে স্পর্শক বিন্দু। কিভাবে স্পর্শক বিন্দু, দেখো আমাদের এই যে রাস্তাটা আছে, এটা এই বৃত্তচাপটাকে কি করছে ভাই, দেখো তো এই বিন্দুতে ছেদ করছে না বা স্পর্শ করছে না, স্পর্শ করছে কিন্তু। তাহলে ভাই আমরা স্পর্শক মানে সম্পর্কে কি জানি, স্পর্শক দেখো এটা ধরো একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি কোনো একটা সরলরেখা অঙ্কন করা হয় এবং এই সরলরেখাটা যদি শুধু বৃত্তের এই পয়েন্টটাকেই ছেদ করে, অর্থাৎ এই পয়েন্টে শুধু টাচ করবে, ঠিক আছে, তাহলে এই সরলরেখাটাকে কি বলা হবে ভাই, এই বৃত্তের একটা স্পর্শক বলা হবে। তাহলে এই বাঁকটা যেহেতু একটা বৃত্তেরই অংশ, তাহলে এই আমাদের বৃত্তচাপটার কি হবে, এই পয়েন্টে যদি একটা রেখা এরকম করে স্পর্শক হয় বা স্পর্শ করে, তাহলে কি বলতে পারবো, এটাকে আমরা
স্পর্শক বলতে পারবো, ঠিক আছে। তাহলে যেহেতু এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে আমাদের এই টিপি ওয়ানটা হবে কি ভাই, টিপি ওয়ান হবে হচ্ছে আমাদের প্রথম স্পর্শক বিন্দু। তাহলে টিপি ওয়ান কে আমরা কি বলবো, প্রথম স্পর্শক বিন্দু, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রথম স্পর্শক বিন্দু, প্রথম কথাটা কি জন্য আসলো ভাইয়া, দেখো আমাদের এই পাশেও কিন্তু একটা স্পর্শক আছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটার নাম হবে হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু। তাহলে টিপি টু, টিপি টু দিয়ে বোঝায় হচ্ছে ভাইয়া হচ্ছে আমাদের ট্যানজেন্ট পয়েন্ট, ঠিক আছে। ট্যানজেন্ট পয়েন্ট মানে হচ্ছে স্পর্শক বিন্দু। তাহলে আমাদের এটা হবে হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা দেখো প্রথম স্পর্শক বিন্দু বুঝলাম, দ্বিতীয় স্পর্শক বিন্দু বুঝলাম। আর স্পর্শক জিনিসটা কি, বৃত্তের কোনো একটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা অঙ্কন করা হয় এবং ওই সরলরেখাটা যদি কেবলমাত্র বৃত্তের ওই একটা বিন্দুকেই টাচ করে, তাহলে এই সরলরেখাটাকে বলা হয় হচ্ছে ভাইয়া কি, স্পর্শক, এবং যে বিন্দুতে ছেদ করতেছে সেটাকে বলা হয় স্পর্শক বিন্দু। তো সেম এভাবে এখানে আমাদের এই বৃত্তচাপটা যেহেতু একটা বৃত্তেরই অংশ, তাহলে যদি এই যে আমাদের রাস্তাটা, এই আমাদের বৃত্তচাপটাকে শুধু এই বিন্দুতেই কি করতেছে, টাচ করতেছে, তাহলে কি ভাই দেখো তো এই রাস্তাটা কি এই আমাদের বৃত্তচাপের একটা স্পর্শক না, স্পর্শক কিন্তু। তাহলে যেহেতু এটা একটা স্পর্শক, তাহলে যে বিন্দুতে ছেদ করতেছে বা স্পর্শ করতেছে সেটাই হচ্ছে আমাদের স্পর্শক বিন্দু। তাহলে স্পর্শক বিন্দু পাইলাম ভাইয়া, তাহলে স্পর্শক কোনটা হবে, দেখো আমাদের এখানে এ এফ হচ্ছে প্রথম স্পর্শক, ঠিক আছে। তাহলে দেখো এই এ এবং এফ এটা কি একটা স্পর্শক না, কারণ বৃত্তচাপটাকে এই বিন্দুতে কি করতেছে, শুধু একটা পয়েন্টেই ছেদ করতেছে, ঠিক আছে। তাহলে এই এ এফটা একটা কি স্পর্শক। তাহলে আমরা দেখো এ হচ্ছে প্রথম স্পর্শক, তাহলে অবশ্যই কি হবে, বিএফ হবে কি দ্বিতীয় স্পর্শক। বিএফ কি হবে ভাইয়া, বিএফ হবে হচ্ছে দ্বিতীয় স্পর্শক, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট নামগুলোর সঙ্গে কিন্তু পরিচিত হচ্ছে, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আসো আমাদের আরো কিছু জিনিস আছে এখানে। এখানে এরপর কি আছে দেখো, আমাদের এখানে হচ্ছে এই যে যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটা কি একটা বাঁক না, এটা কিন্তু একটা বাঁক। তাহলে এখানে আমাদের এই যে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা, পুরো দৈর্ঘ্যটাকে বলা হয় ভাইয়া কি বাঁকের দৈর্ঘ্য, ঠিক আছে। এবং সেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দিয়ে, কি দিয়ে, ছোট হাতের এল দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের জায়গা যদি একটু শর্ট, এখানে নিচে লিখি বাঁকের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এগুলো বের করার জন্য কিন্তু আবার আলাদা আলাদা সূত্র আছে, সেগুলোর প্রমাণ আমরা সামনে করব। তাহলে ভাই বাঁকের দৈর্ঘ্য কোনটা, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাই হচ্ছে কি, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাই হচ্ছে বাঁকের দৈর্ঘ্য, ঠিক আছে। সেটাকে প্রকাশ করা হয় ছোট এল দিয়ে। এরপর দেখো আমাদের এই যে এ বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত যে সরলরেখাটা অঙ্কন করা হচ্ছে, যদি একটু বক্ররেখার মতো হয়ে গেছে, এটা একটা সরলরেখা হবে, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটাকে বলা হয় হচ্ছে দীর্ঘ জ্যা, কি জ্যা ভাইয়া, দীর্ঘ জ্যা। অর্থাৎ এই বাঁকের মধ্যে সব থেকে বড় জ্যা হচ্ছে এইটা, এই জন্য এর নাম কি, দীর্ঘ জ্যা। তুমি এখন অন্যান্য বিন্দুগুলোতে জ্যা অঙ্কন করো, যেমন ধরো এখানে একটা বিন্দু নিয়ে এখানে একটা বিন্দু নিয়ে জ্যা অঙ্কন করো, সেটা কিন্তু অবশ্যই এটার থেকে ছোট হবে। অথবা তুমি দেখো অন্য যে কোনো দুইটা বিন্দু নিয়ে জ্যা অঙ্কন করে দেখো বাঁকের মধ্যে, ওগুলো কিন্তু এই জ্যা এর থেকে ছোট হবে, সেই জন্য এটার নাম কি দেওয়া হয়েছে ভাইয়া, দীর্ঘ জ্যা দেওয়া হয়েছে। আমি উপরের গুলো মিশিয়ে ফেললাম, তোমরা এগুলো নোট করে ফেলো খাতায়, ঠিক আছে। তাহলে তোমাদের পরবর্তীতে এগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে ভাই আমাদের দীর্ঘ যে কি হবে, এবি এবি ইজ ইকুয়াল টু দীর্ঘ জ্যা, ঠিক আছে। এই দীর্ঘ জ্যাকে আবার প্রকাশ করা হয় বড় হাতের এল দিয়ে, ঠিক আছে। কি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। এরপরে দেখো আমাদের আরো কিছু জিনিস আছে এখানে। আমাদের দেখো এখানে হচ্ছে এই যে আমাদের যে এফ সিএফ আছে, ঠিক আছে, এই সিএফ কে বলা হয় বাঁকের গভীরতা। অর্থাৎ ছেদ বিন্দু থেকে বাঁকের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয় ভাই, বাঁকের গভীরতা বলা হয়। তাহলে এখানে আমাদের সিএফ হচ্ছে বাঁকের গভীরতা, ঠিক আছে। তাহলে আশা করতেছি বাঁকের গভীরতা জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমাদের পরবর্তী আরো কি কি আছে দেখো। এই যে সি যে অংশটা আছে, এটাকে বলা হয় হচ্ছে ভারসাইন বা মধ্য অর্ডিনেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মাথায় রাখবা। কি বলা হয়, এই সিটাকে বলা হয় ভারসাইন বা মধ্য অর্ডিনেট, ঠিক আছে। তাহলে সি ইজ ইকুয়াল টু ভার সাইন বা মধ্য
অর্ডিনেট। ঠিক আছে, তাহলে আশা করতেছি ভার্সাইন বা মধ্য অর্ডিনেট কোনটা সেটা বুঝতে পারছো। এই যে দীর্ঘ জ্যা হতে বাঁকের মধ্যবিন্দু পর্যন্ত যে আমাদের উচ্চতাটা আছে সেটাই হচ্ছে আমাদের কি দীর্ঘ জ্যা বা দীর্ঘ ভার্সাইন বা মধ্য অর্ডিনেট। ঠিক আছে, এখন দেখো এখানে আরো কিছু জিনিস আছে। এখানে তোমরা একটা কোণ দেখতে পাচ্ছ, এই যে ডেল্টা পরিমাণ কোণ। ঠিক আছে, ডেল্টা কোণটাকে বলা হয় আমাদের কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বাঁকের কেন্দ্রে দেখো এই বৃত্তচাপটা যে কোণ উৎপন্ন করতেছে সেটাকে বলা হয় কি ভাইয়া কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই যে এই চাপটা কি, দেখো এটা একটা চাপ না, চাপ কিন্তু এই চাপটা বাঁকের কেন্দ্রে এই যে ডেল পরিমাণ কোণ উৎপন্ন করতেছে, তাহলে আমাদের ডেল হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা এখন আপাতত জাস্ট মাথায় রাখো, এই কেন্দ্রস্থ কোণ এবং প্রতিসরণ কোণ সবসময় কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা কিভাবে সমান হবে সামনে আমরা প্রমাণ করব। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আরেকটা আছে কি, এই যে ডি। এই ডি সম্পর্কে কিন্তু আমি আগেও আলোচনা করছি, এটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ বা বাঁকের ডিগ্রি। ঠিক আছে, সেটা কি, এই যে আমরা যদি এখান থেকে 30 মিটার পর একটা বিন্দু নিয়ে জ্যা অঙ্কন করি, তাহলে এই 30 মিটার জ্যা বাঁকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে ডিগ্রি অফ কার্ভ বা বাঁকের ডিগ্রি। তাহলে এটা হবে হচ্ছে বাঁকের ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা বুঝলাম, এই ওটা হচ্ছে বাঁকের কেন্দ্র। কি ভাইয়া, ও হচ্ছে বাঁকের কেন্দ্র, এটা আমি লিখলাম না, তোমরা জাস্ট দেখে নাও। তাহলে ওটা কি বাঁকের কেন্দ্র। এখন ভাইয়া দেখো এখানে আমাদের আরেকটা আছে হচ্ছে প্রতিসরণ, প্রতিসরণ না, মোট স্পর্শক কোণ। ঠিক আছে, অর্থাৎ এই স্পর্শকটা এই দীর্ঘ জ্যায়ের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে আমাদের নাম কি ভাই, মোট স্পর্শক কোণ। তাহলে এখানে এটার নাম হচ্ছে গামা। গামা ইজ ইকুয়াল টু মোট স্পর্শক কোণ। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বাঁকের বিভিন্ন অংশের নাম। আপাতত আর কোনো অংশ নাই, এগুলো দেখো আরেকটা অংশ আছে, এগুলো হচ্ছে কি, এই দেখো কেন্দ্র থেকে বৃত্তচাপ পর্যন্ত যে তোমরা এই যে সরলরেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের কি বাঁকের ব্যাসার্ধ, অর্থাৎ আর। ঠিক আছে, এগুলো কি বাঁকের ব্যাসার্ধ। তো আশা করতেছি সবকিছুই তোমাদের বলা হয়ে গেছে, এখানে আর বাকি কিছু নেই। হ্যাঁ, মোটামুটি সবকিছুই বলা হয়ে গেছে। এখন ভাইয়া পরবর্তীতে আমরা দেখো কি করব, এই যে সরল বাঁকের বিভিন্ন অঙ্গে অঙ্গ নিরূপণের যে সূত্রগুলো আছে, অর্থাৎ দেখো আমরা যে বিভিন্ন কিছু বললাম, যেমন ধরো হচ্ছে এই যে বাঁকের গভীরতা, ভার্সাইন বা মধ্য অর্ডিনেট, কেন্দ্রস্থ কোণ, তারপর তোমার হচ্ছে প্রথম স্পর্শক বা স্পর্শক দৈর্ঘ্য, তারপর তোমার বাঁকের দৈর্ঘ্য। ঠিক আছে, এগুলো নির্ণয় করার বিভিন্ন সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রগুলো সম্পর্কে আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস তোমরা অবশ্যই এই সূত্রের প্রমাণগুলো দেখে নিবা। এখন ভাই আমরা আলোচনা করব হচ্ছে দেখো কি, বাঁকের সরল বাঁকের বিভিন্ন অঙ্গ নিরূপণের সূত্র যেগুলো আছে সেগুলো আমরা কি করব, প্রমাণ করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে প্রমাণ করব হচ্ছে দেখো প্রতিসরণ কোণ ফাই ইজ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ আমাদের এই যে প্রতিসরণ কোণ যেটা আছে, অর্থাৎ একটা রাস্তাকে যদি বর্ধিত করি, সেই রাস্তা অপর রাস্তার সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কি ভাই আমাদের প্রতিসরণ কোণ। এখানে দেখো আমাদের প্রতিসরণ কোণ হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এরপর আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা ভাই, এই যে আমাদের এই যে আমাদের যে বৃত্তচাপ দ্বারা আমাদের বাঁকটা গঠিত হলো, এই বৃত্তচাপ আমাদের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে এই যে ডেল পরিমাণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি ভাইয়া, প্রমাণ করতে হবে যে ফাই ইজ ইকুয়াল টু ডেল। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের বেশ কিছু জিনিস এখানে বুঝতে হবে। প্রথমে আমাদের দেখো এখানে যে এখানে আসলে দেখো এখানে কি হয়েছে, একটা রাস্তা কি করা হয়েছে, বাইরের দিকে বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে এটাকে অঙ্কন করি, এইভাবে বর্ধিত করা হয়েছে এবং এখানে আরেকটা রাস্তা আছে সংযোগ হয়েছে। এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের ফাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো তো ভাইয়া আমাদের রাস্তাটা যখন এখানে সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে, এই বিন্দুতে, এই বিন্দুর উপর এখানে টোটাল কতটুকু কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া, এখানে আমরা জানি কি এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এক সরল কোণ সমান ভাই কত ডিগ্রি জানি ভাই আমরা, এক সরল কোণ সমান জানি ভাই আমরা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে দেখো তো এখানে যখন একটা রাস্তা এসে সংযোগ হয়েছে তখন এখানে কি হয়ে গেল, এই সরল কোণটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ফাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাই, দেখো তো যে আমাদের কি লিখতে পারবো এখান থেকে, দেখো আমরা লিখতে পারবো হচ্ছে ফাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো 180 ডিগ্রি, তাই না? এখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি, তাই না? এরপরে দেখো এই পর্যন্ত আমরা লিখলাম। এখন দেখো আমাদের এখানে কি একটা চতুর্ভুজ আছে কি, দেখো তো যে ও এ এফ বি একটা কি চতুর্ভুজ না? অর্থাৎ দেখো এটা কি এরকম না,
চতুর্ভুজ মানে কি? চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি? চতুর্ভুজ। তাহলে এখানে অবশ্যই চারটা বাহু আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? চতুর্ভুজ বলতে পারবো। আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ভাইয়া? চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের, এখানে তোমরা লিখবা চতুর্ভুজ, চতুর্ভুজ ও এ এফ বি হতে, ঠিক আছে, কি লিখতে পারবো? এই যে ও কোণ, কোণ ও প্লাস কোণ এই যে এ, কোণ এ প্লাস কোণ এফ, এফ কোণ কোনটা ভাই? এই যে এটা, ঠিক আছে, কোণ এফ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? কোণ বি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি লিখতে পারবো। লিখতে পারবো কি? লিখতে পারবো কিন্তু, কারণ কি? চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে দেখো তো ভাইয়া, আমাদের এই এফ কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? থিটা লিখতে পারি, এবং ও কোণের পরিবর্তে আমরা ডেল লিখতে পারি। তাহলে এখানে আমরা ডেল লিখলাম প্লাস কোণ এ প্লাস কোণ এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাইয়া? থিটা লিখতে পারি। ঠিক আছে, প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া, এখান থেকে আমাদের একটা জিনিস তোমরা মাথায় রাখবা, আমাদের ধরো একটা বৃত্তে যখন আমরা একটা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে, এই স্পর্শকটা বৃত্তের কেন্দ্র হতে যখন ওই বিন্দু হতে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যখন একটা রেখাটা না হবে, তখন এই সরল রেখাটা এই স্পর্শকের উপর লম্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো এই এ এফ হচ্ছে একটা স্পর্শক, এবং এখান থেকে আমাদের এ বি একটা কেন্দ্র পর্যন্ত কি করা হয়েছে? রেখাটা না হয়েছে। তাহলে এই ও এ আমাদের সরল রেখাটা এই এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করবে, অর্থাৎ এই পাশেও 90 ডিগ্রি সৃষ্টি করবে, এই পাশেও 90 ডিগ্রি সৃষ্টি করবে। তাহলে আমাদের এই পাশের ভ্যালু 90, এই পাশের ভ্যালু হচ্ছে 90। তাহলে ভাই আমরা এ কোণ 90 ডিগ্রি বলতে পারবো, বি কোণ 90 ডিগ্রি বলতে পারবো। ঠিক আছে, কি জন্য? বি বিন্দুতেও কিন্তু এই বিএফটা একটা স্পর্শক। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবা, স্পর্শক স্পর্শক বিন্দু হতে বৃত্তের কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা ওই স্পর্শকের উপর সমকোণে বা লম্ব হবে। ঠিক আছে, তাহলে লম্ব যদি হয় তাহলে অবশ্যই দুই পাশে 90 ডিগ্রি থাকবে, তাই না? তাহলে আমরা এই এ কেও 90 ডিগ্রি বলতে পারবো, বি কেও 90 ডিগ্রি বলতে পারবো। তাহলে ভাই আমরা এখানে কি লিখতে পারবো? সেটা দিয়ে লিখতে অসুবিধা হচ্ছে, এটা দিয়ে লিখি। এখান থেকে আমরা লিখতে পারবো ডেল প্লাস কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360। ঠিক আছে, এখন দেখো তো ভাই, এখান থেকে আমরা ডেল প্লাস বা থিটা প্লাস ডেল ডেল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 90 90 180, এটাকে ওই পাশে পার করে বিয়োগ করে দিলে কি লিখতে পারি? থিটা প্লাস ডেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি কি? লিখতে পারি কিন্তু। এখন এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারবো? এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো, কারণ এই দুইটার যোগফল 180 ডিগ্রি, এই দুইটার যোগফল 180 ডিগ্রি। তাহলে ভাইয়া তোমরা কি লিখতে পারবে এখান থেকে? এখান থেকে লিখতে পারবা হলো ফাই প্লাস থিটা বা থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু থিটা প্লাস ডেল। এখান থেকে আমরা দুই পাশ থেকে এই যে থিটা থিটা কেটে দিতে পারি, তাহলে দেখো এই যে ফাই ইজ ইকুয়াল টু লেখা যাবে হলো ডেল। তাহলে ভাই দেখো আমাদের এই যে প্রতিসরণ কোণ ইজ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ প্রমাণিত হয়ে গেল, খুব সহজে কিন্তু। তাহলে আশা করতেছি প্রমাণটা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আরেকটা অংশের প্রমাণ করব। তাহলে ভাইয়া এখন আমরা প্রমাণ করব কি? দেখো এখন আমরা প্রমাণ করব হচ্ছে কেন্দ্রস্থ কোণ মোট স্পর্শক কোণের দ্বিগুণ। তাহলে ভাই মোট স্পর্শক কোণ আমরা কোনটাকে দেখছিলাম? এই যে এটা হচ্ছে আমাদের এই যে স্পর্শক থেকে দীর্ঘজ্যা পর্যন্ত, অর্থাৎ স্পর্শক এবং দীর্ঘজ্যায়ের মধ্যবর্তী যেটা কোণ, সেটাই হচ্ছে আমাদের মোট স্পর্শক কোণ গামা। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ ডেল ইজ ইকুয়াল টু 2 ইনটু গামা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি বিবেচনা করতে হবে? এই ক্ষেত্রে আমাদের এই যে এ বি এফ ত্রিভুজটা বিবেচনা করতে হবে প্রথমে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে প্রথমে লিখে ফেলবা ত্রিভুজ এ বি এফ হতে কি? দেখো এ বি এফ হতে কি পারি? এই যে কোণ আমাদের এই যে এফ এ বি কোণ, কোনটা? কোণ এফ এ বি প্লাস কোণ এফ বি এ। ঠিক আছে, এফ বি এ প্লাস আমাদের এই যে এফ কোণ, অর্থাৎ এ এফ বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি লিখতে পারি। এখান থেকে আমাদের দেখো তো ভাইয়া, এই যে এই স্পর্শক থেকে দীর্ঘজ্যা পর্যন্ত কি হবে? এটাও মোট স্পর্শক হবে, এটাও মোট স্পর্শক হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ এফ এ বি কি, এফ এ বি কে আমরা কি লিখতে পারি? মোট স্পর্শক কোণ গামা লিখতে পারি। ঠিক আছে, এরপর কোণ এফ বি এ কেও কি লিখতে পারি? মোট স্পর্শক কোণ গামা। ঠিক আছে, অর্থাৎ দুইটাই হচ্ছে মোট স্পর্শক কোণ। এরপর আমরা কোণ এ এফ বি কে কি লিখতে পারি ভাইয়া? থিটা লিখতে পারি, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 গামা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন ভাইয়া আগের প্রমাণে কিন্তু একটা সমীকরণ ছিল, সেখানে আমরা দেখছিলাম কি যে থিটা প্লাস
ডেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, আমাদের ওই জিনিসটা এখানে একটু লাগবে। তাহলে দেখা গেল ভাই এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুইটা ইজ ইকুয়াল টু যদি সমান 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি করতে পারবো, এই দুইটাকে সমান লিখতে পারবো। তাহলে থিটা প্লাস ডেল ইজ ইকুয়াল টু 2 গামা প্লাস থিটা। দুই পাশ থেকে থিটাটা তুমি যদি কেটে দাও তাহলে ডেল ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 2 গামা। আবার এখানে এভাবেও যদি প্রমাণ করতে বলে, যে ধরো বললো যে হচ্ছে গামা ইজ ইকুয়াল টু ডেল ভাগ 2, তাহলে কি করবা, জাস্ট এই 2টাকে এই পাশে পার করে দাও, তাহলে গামা ইজ ইকুয়াল টু ডেল ভাগ 2। আবার আমরা আগের প্রমাণে দেখছিলাম যে ডেল ইজ ইকুয়াল টু ফাই, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ প্রতিসরণ কোণের সমান। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণটা এইভাবেও করতে বলতে পারে যে গামা ইজ ইকুয়াল টু দেখাও ফাই ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ডেলের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ফাই লিখতে পারবো। তাহলে গামা ইজ ইকুয়াল টু লেখা যাবে ফাই ডিভাইডেড বাই 2। আমাদের ম্যাথমেটিক্স সমাধানের ক্ষেত্রে এই ফাইটাই কিন্তু সব থেকে বেশি ব্যবহার হবে। ঠিক আছে, এখানে কেন্দ্রস্থ কোণ খুব একটা বেশি ব্যবহার হবে না। এখন আসো আমরা আমাদের পরবর্তীতে তোমাদের বইয়ে 3 নম্বরে দেখানো হয়েছে যে স্পর্শক দৈর্ঘ্য যেটা আছে এটার প্রমাণ দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে আসো আমরা সেটার ক্ষেত্রে প্রমাণ করব। এখন দেখো আমরা প্রমাণ করব হচ্ছে কি ভাই, দেখো স্পর্শক দৈর্ঘ্য, এই টি দিয়ে কি প্রকাশ করা হয়, স্পর্শক দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের এই যে এএফ এবং বিএফ, এই দুইটা কি হয় ভাই, সমান হয়। ঠিক আছে, বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে, সরল বাঁকের ক্ষেত্রে আমাদের এই দুই পাশের স্পর্শক ভাগ কি হবে, সমান হবে। ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দিয়ে, অর্থাৎ ট্যানজেন্ট লেন্থ বা স্পর্শক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রমাণ করব। এক্ষেত্রে আমাদের দেখো ভাই কোন ত্রিভুজটা নিতে হবে আমাদের, এই যে এ বা ও এ এফ, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা। ঠিক আছে, এই অর্ধেক অংশটা নিতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের এটা নিয়ে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে দেখো কি করতে হবে, ত্রিভুজ ও এ এফ। ঠিক আছে, এটা কি ভাই, দেখো তো একটা সমকোণী ত্রিভুজ না, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমাদের এই যে স্পর্শক যে বিন্দু আছে এখানে কিন্তু আমাদের এই ব্যাসার্ধ এবং স্পর্শক যেটা আছে দুটো কিন্তু এখানে আমাদের 90 ডিগ্রি কোণে মিলিত হয়েছে। ঠিক আছে, যেটা আমি কিন্তু আগের প্রমাণে বলছি। তাহলে আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এটাকে যদি আমরা কোণ হিসাবে ধরি তাহলে আমাদের এখানে আমাদের কি জানি, আমরা সমকোণের ক্ষেত্রে জানি হচ্ছে যার সঙ্গে কোণ থাকে সে হচ্ছে ভূমি এবং অপরটা হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভূমি কোণটা ভাইয়া, ভূমি হচ্ছে, যেহেতু দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ট্যান এর সম্পর্ক নিয়ে আসবো। সেক্ষেত্রে কিভাবে, ট্যান, এখানে আমাদের কোণের পরিমাণ কি ভাইয়া, এই দেখো আমাদের এখানে দেখো এই পুরোটা হচ্ছে কিন্তু ডেল। তাহলে আমাদের এই এটা যেহেতু অর্ধেক অংশ নিচ্ছি আমরা, তাহলে এইখান দিয়ে যেহেতু আমরা একটা অর্ধেক করে নিচ্ছি লাইনটা দিয়ে, তাহলে এই পাশে কি থাকবে, ডেলের অর্ধেক, ডেল বাই 2, তাই না? তাহলে এখানে আমাদের কোণের পরিমাণ হবে ডেল বাই 2। তাহলে ডেল ভাগ 2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লম্ব কি, লম্ব হচ্ছে এই যে এএফ, তাহলে এএফ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ওএ বা এও। ঠিক আছে, এও। তাহলে এখানে দেখো তো আমরা এই এএফ কে কি লিখতে পারি, দেখো তো এই যে এএফ ইজ ইকুয়াল আমরা টি লিখতে পারি, আর এও কে আমরা কি লিখতে পারি, বাঁকের ব্যাসার্ধ আর লিখতে পারি, কারণ এই যে বৃত্তচাপ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি, ব্যাসার্ধ। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে tan ডেল ভাগ 2 ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের বার করতে হবে কি ভাই, টির ভ্যালু বার করতে হবে। তাহলে টি কে রেখে আর কে আমরা এই পাশে পার করে দেই, তাহলে টি ইজ ইকুয়াল টু লেখা যাবে আর tan ডেল ভাগ 2, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি, ফাই ভাগ 2। আমরা কি জানি ডেল ইজ ইকুয়াল টু ফাই, দুইটা সমান, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ প্রতিসরণ কোণের সমান। তাহলে টি ইজ ইকুয়াল টু লেখা যাবে আর tan ফাই ভাগ 2। তাহলে আমাদের দেখো প্রমাণটা কিন্তু খুব সহজে হয়ে গেল। এগুলো আসলে খুব ছোট ছোট প্রমাণ, এগুলো খুব মানে জটিল টাইপের কিছু না, তোমরা একবার দেখলেই বিষয়গুলো আসলে ক্লিয়ার হতে পারবা। এখন আসো আমরা পরবর্তী প্রমাণে চলে যাই। এখন ভাই দেখো আমরা প্রমাণ করব হচ্ছে l ইজ ইকুয়াল টু 2r sin 5/2। তাহলে ভাই l এখানে কি, l হচ্ছে আমরা জানি এই যে দীর্ঘজে এ বি। ঠিক আছে, তাহলে এই দীর্ঘজা ইজ ইকুয়াল টু প্রমাণ করা লাগবে কি ভাই, 2r sin 5/2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কোন ত্রিভুজটা নেব, এই ক্ষেত্রে আমাদের এই যে আমাদের এই ত্রিভুজটা যেটা আছে ও এ ই, এই ত্রিভুজটা আমরা এখান থেকে নিব। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আসলে আমরা মানগুলো আগে লিখে ফেলি। এখানে আমাদের এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এ ই ইজ ইকুয়াল টু লেখা যায়, যেহেতু পুরোটা হচ্ছে এল, তাহলে এখান থেকে এ ই পর্যন্ত কি হবে, মাঝখান পর্যন্ত এল ভাগ 2 হবে। ঠিক আছে, আর আমাদের ও এ তো আর, ও এ ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, আর এখানে আমাদের কোণ থিটা ইজ ইকুয়াল টু, বা আমাদের সরি কোণটা এখানে না নেই, এমনিতেই তোমরা বুঝতে পারবা, এই ত্রিভুজের এই কোণটা কি হবে, অবশ্যই ডেল বাই 2 হবে। তাহলে দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এখানে আমি একটা কাট করি, সমকোণী ত্রিভুজ না?
দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই যে এখানে আমাদের সমকোণ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো ভাই, দেখো তো এক্ষেত্রে আমরা লিখবো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা লিখবো সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লম্ব কোনটা ভাই, দেখো তো কোণ যেহেতু এই বাহুর সঙ্গে আছে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব এখানে কত, এই যে এই, তাহলে এই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, l/2, ঠিক আছে, l/2 লিখতে পারি। আর আমাদের অতিভুজ কত ভাই, দেখো তো এখানে অতিভুজ হচ্ছে এই যে ও এ, এই যে এই বাহু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ও এ ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে r, ওকে। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে l এর ভ্যালু, তাহলে rটাকে আমরা এই পাশে আগে পার করে দেই, তাহলে l/2 ইজ ইকুয়াল টু এই পাশে থাকলো, আর কে পার করলে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, আর সাইন থিটার ভ্যালু আমাদের কি হবে এখানে, দেখো তো থিটার ভ্যালু হবে হচ্ছে del/2, ঠিক আছে, del/2, ওকে। তাহলে এখানে আমাদের এখানে কিন্তু এই থিটা বলতে আমি এমনিতে সাধারণভাবে সাইন থিটা লিখছি, ঠিক আছে। এখানে আমাদের এখানে হবে হচ্ছে del/2, অর্থাৎ আমাদের কোণ কিন্তু এই যে এটাকে ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা থাকলো, এরপর আমাদের এখানে কি হবে, l2 যদি রাখে 2 কে যদি পার করে দেয় তাহলে হবে হচ্ছে 2r sin del/2। এখন আমাদের লাগবে হচ্ছে 5/2, ইজি, del আর 5 সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2r sin 5/2, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এখন ভাই আমরা প্রমাণ করব, দেখো বাঁকের দৈর্ঘ্য l ইজ ইকুয়াল টু পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি, অর্থাৎ বাঁকের দৈর্ঘ্য কোনটা, দেখো বাঁকের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এই যে এটা, এটা কিন্তু বাঁকের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্যই হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের ওই যে বৃত্তে বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেভাবে প্রমাণটা করছিলাম ওইভাবেই মানে শুরু করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের বৃত্তের কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন হয় ভাইয়া, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর ধরলাম একটা বৃত্তের এই চাপটা হচ্ছে আমাদের কেন্দ্রে কত পরিমাণ কোণ উৎপন্ন করতেছে, ধরলাম আমাদের এটা হচ্ছে ডি পরিমাণে কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে। ডি পরিমাণে হবে না, এখানে আমাদের ডেল পরিমাণে উৎপন্ন করবে, তাই না, ডেল পরিমাণে উৎপন্ন করবে, ওকে। তাহলে আমাদের এখান থেকে আমরা একটা সম্পর্ক নিয়ে আসবো কিভাবে, দেখো আমরা যদি এই যে 360 ডিগ্রি পুরো বৃত্তের পরিধি জুড়ে আমাদের এই 360 ডিগ্রি আছে, ঠিক আছে, অর্থাৎ তাহলে আমাদের প্রতি ডিগ্রির জন্য কতটুকু অংশ আমাদের বৃত্তের অংশ পাওয়া যাবে সেটা হবে কিভাবে, দেখো তো 360 ডিগ্রি দিয়ে পাওয়া যায় হচ্ছে পুরো একদম পরিধিটা, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রির জন্য কতটুকু পাওয়া যাবে, পুরো পরিধি হচ্ছে 2πr ডিভাইডেড বাই 360। তাহলে প্রতি ডিগ্রি আমাদের প্রতি ডিগ্রি কোণ আমাদের কি পরিমাণে চাপ উৎপন্ন করতেছে সেটা আমরা এখান থেকে পাইলাম, ঠিক আছে। আবার সেম ভাবে আমরা কি করতে পারি, এই চাপ যেহেতু আমাদের এই যে আমাদের ধরো এটা কি চাপ, এবি চাপ, ঠিক আছে, এই এবি চাপ কেন্দ্র উৎপন্ন করতেছে হচ্ছে ডেল পরিমাণে কোণ। তাহলে আমাদের এই এবি চাপকে যদি ডেল দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, প্রতি ডিগ্রির জন্য চাপের পরিমাণ পাবো। তাহলে এখানেও আমরা প্রতি ডিগ্রির জন্য চাপের পরিমাণ পাইলাম, ওই যে এবি চাপকে ডেল দ্বারা ভাগ করলেও প্রতি ডিগ্রির জন্য চাপের পরিমাণ পাবো। তাহলে এখানে আমরা কি করব, এবি ভাগ ডেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো কি হবে, এক্ষেত্রে আমাদের এই এবির পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেহেতু এই যে বাঁকটাকেই বৃত্তচাপটাকে এবি বলা হচ্ছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যই আবার হচ্ছে বাঁকের দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা এই যে ছোট হাতের এল দিয়ে লিখতে পারি। তাহলে 2πr ডিভাইডেড বাই 360 ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই ডেল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ফাই লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে হচ্ছে কি ভাইয়া, এই যে এল এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা এলটাকে রেখে ফাইটাকে পার করে দাও, তাহলে এল কে যদি তুমি এখানে রেখে ফাই পার করে দাও তাহলে কি হবে, 2πr ডিভাইডেড বাই 360। এখন তুমি 2 দিয়ে 360 কে কাটো তাহলে কি পাবা, তাহলে পাবা হচ্ছে পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ এখানে বিষয়টা কি হলো, এই যে 360 ডিগ্রি কোণ আমাদের বৃত্তের পরিধির সমান চাপ উৎপন্ন করবে, বা পরিধিটাকে উৎপন্ন করতেছে, ঠিক আছে। বা 360 ডিগ্রি কোণ দিয়ে আমরা পরিধির সমান একটা এখানে বক্ররেখা পাচ্ছি, ঠিক আছে, তারপর চাপ পাচ্ছি, আর হচ্ছে আমাদের ডেল দিয়ে এই এবি পরিমাণ চাপ পাচ্ছি। তাহলে 360 দিয়ে যদি পুরো এই পরিধিটাকে ভাগ করা হয় তাহলে 1 ডিগ্রির জন্য কি পরিমাণে আমরা চাপ পাবো সেটা পেলাম। আবার এই এবি কে যদি আমরা ডেল দ্বারা ভাগ করি তাহলে এখানেও কিন্তু আমরা 1 ডিগ্রির জন্য কি পরিমাণে চাপ পেলাম সেটা এখানে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে 1 ডিগ্রির জন্য চাপের দৈর্ঘ্য, এটাও 1 ডিগ্রির জন্য চাপের দৈর্ঘ্য। তাহলে দুইটাকে আমরা কি করতে পারি, সমান লিখতে পারি, তাই না। তাহলে সমান লিখে এখান থেকে আমরা এবি কে এল লিখতে পারি, এল কে রেখে ফাই কে পাশে পার করে দিলাম এখানে, তাহলে এল ইজ ইকুয়াল টু লেখা যায় 2πr ফাই ডিভাইডেড বাই 380 ডিগ্রি। 2 2 কেটে দেয় 100, 2 আর 360 কেটে দেয় 180
80 থাকলো, উপরে থাকলো পাই আর ফাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই প্রমাণটা। তো এটা খুবই সহজ একটা প্রমাণ ছিল। তোমরা যারা এই যে ব্যাসার্ধের প্রমাণটা দেখছিলে সেক্ষেত্রে আমাদের আসলে ওখানে যে হিসাবটা করা হয়েছিল সেটা হচ্ছে কি, দেখো ওখানে আমাদের এই যে এই অংশটাকে হচ্ছে একটা, মানে ধরো এই যে আমাদের যদি এটা একটা হচ্ছে জ্যা হয় 30 মিটার জ্যা, শুধু এইটুকু অংশের জন্য যতটুকু বৃত্তচাপ ছিল সেটা হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, সেই জন্য তখন আমাদের এখানে কেন্দ্রের ডি পরিমাণ অর্থাৎ বাঁকের ডিগ্রি যতটুকু সেই পরিমাণ কোণ উৎপন্ন করতেছিল। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো পুরো বৃত্তচাপটা নিয়ে হিসাব করা হলো, সেই জন্য আমাদের এখানে ডেল আসলো, আর আগে আমাদের আসছিল কি ডি। ঠিক আছে, আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, আমরা বাঁকের গভীরতা কি জানি, এই যে ছেদ বিন্দু থেকে বাঁকের মধ্যবিন্দু পর্যন্ত যে আমাদের উচ্চতাটা আছে বা গভীরতাটা আছে, এটাই হচ্ছে আমাদের বাঁকের গভীরতা। এই বাঁকের গভীরতা নির্ণয়ের সূত্রটা প্রতিপাদন করব, সেটা কি CF = R × sec φ/2 - 1। তো এই ক্ষেত্রে আমাদের কোন ত্রিভুজটা বিবেচনা করতে হবে, দেখো এই ক্ষেত্রে আমাদের ওই যে আগের মতো এই যে এই ত্রিভুজটা বিবেচনা করতে হবে, অর্থাৎ অর্ধেক অংশ বিবেচনা করতে হবে। ঠিক আছে, এই অর্ধেক অংশটুকু বিবেচনা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো তো, এক্ষেত্রে আমাদের ত্রিভুজ কি হবে, ত্রিভুজ ও এ এফ। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমাদের এই যে স্পর্শক এবং এই যে ব্যাসার্ধ এখানে কি করতেছে, সমকোণ তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা ওই ত্রিকোণমিতির সম্পর্ক ইউজ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখো, আমাদের যেহেতু প্রমাণের মধ্যে সেক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, সেক দিয়ে সম্পর্কটা শুরু করব। তাহলে সেক আমাদের এই অর্ধেক অংশ কতটুকু কোণ উৎপন্ন করতেছে ভাই, এখানে ডেলের অর্ধেক অর্থাৎ ডেল ভাগ 2 পরিমাণে। তাহলে আমরা sec থিটা ইজ ইকুয়াল টু কি জানি ভাই, sec ইজ ইকুয়াল টু কি জানি, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা জানি কি sec হচ্ছে cos এর বিপরীত, তাই না? তাহলে cos ইজ ইকুয়াল টু যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec ইজ ইকুয়াল টু হবে অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে ভাই দেখো তো আমাদের অতিভুজ কি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের OF, তাহলে OF হচ্ছে অতিভুজ, তাহলে sec ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। এখানে আমাদের যেহেতু কোণটা এই যে AO বাহুর সঙ্গে আছে, তাহলে ভূমি কি ভাইয়া, ভূমি হচ্ছে OA বা AO। ঠিক আছে, তাহলে ও হচ্ছে ভূমি। এখন এখান থেকে আমরা এগুলোর মানগুলো বসায় দেব। আমাদের এই যে ওয়েভটাকে রেখে আমরা এওটাকে এই পাশে পার করব, কারণ এও ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আর জানি। তাহলে ওএফ ইজ ইকুয়াল টু লেখা যায়, এই এওটাকে আমরা কি জানি, এও ইজ ইকুয়াল টু আর। তাহলে ডাইরেক্ট আমরা এই পাশে আর বসে দেই, আর সেক ফাই, সরি ফাই লিখতেছি কি জন্য, দেখো ফাই হচ্ছে আমরা কি জানি ডেল আর ফাই সমান, তাহলে এখানে আমরা 5/2 লিখে দিই একবারে। এখন দেখো তো ভাইয়া, এই ও এফ কে আমরা ভেঙে লিখতে পারি না, এই ও এফ কে ভেঙে কি লিখতে পারি, ও সি প্লাস সি এফ, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ও এফ ইজ ইকুয়াল টু ও সি প্লাস সি এফ। ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু লেখা যায় আর সেক 5/2, তাই না? লেখা যায় কিন্তু। তাহলে দেখো এখন আমরা কি করবো, এখান থেকে এই ও সি কে আবার কি লেখা যায়, দেখো তো এই ও থেকে বাঁক পর্যন্ত দূরত্বটাকে আমরা কি জানি, বা বৃত্তচাপ পর্যন্ত দূরত্বটাকে আমরা কি জানি, অবশ্যই ব্যাসার্ধ হিসেবেই জানি। তাহলে এই ওসি ইজ ইকুয়াল টু লেখা যাবে কি ভাইয়া, আর। তাহলে আর প্লাস সিএফ। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আর সেক 5/2। তাহলে ভাই এখান থেকে দেখো এই আরটাকে আমরা ওই পাশে পার করে দেই, তাহলে সিএফ ইজ ইকুয়াল টু লেখা যাবে আর সেক 5/2 মাইনাস আর, যেহেতু আর এর পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে সিএফ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে ভাই, দেখো তো আর যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে আর সেক 5/2 মাইনাস আর থেকে আর কমন গেলে এখানে শুধু -1 থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল CF ইজ ইকুয়াল টু আর ইন্টু সেক 5/2 - 1। ঠিক আছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা প্রমাণটা করে ফেললাম। আশা করতেছি বুঝতে পারছো। এখন আসলে আমরা পরবর্তী প্রমাণে চলে যাই। তাহলে ভাইয়া এখন দেখো আমরা আলোচনা করব হচ্ছে এই যে ভার্সাইন বা মধ্য অর্ডিনেট নিয়ে। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এই ভার্সাইন সি, এটাকে আমাদের ভিএস দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, ভিএস দ্বারা। ঠিক আছে, ভার্সাইন। তাহলে এই সি ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস কস 5/2। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কোন ত্রিভুজটা নিব, এই ক্ষেত্রে আমরা এই যে এই ত্রিভুজটা নেব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সবগুলো প্রমাণের মধ্যে কিন্তু এই বড় ত্রিভুজটা আর এই যে এই ত্রিভুজটা দিয়েই কিন্তু সবগুলো প্রমাণ হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবা যে কোনটার ক্ষেত্রে কোন ত্রিভুজটা নেওয়া লাগবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ ও এ ই নেই, তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমাদের প্রমাণ করার ক্ষেত্রে কি লাগবে, কস লাগবে। তাহলে আমরা কস দিয়ে শুরু করব। তাহলে এই ত্রিভুজের কস কি হবে, দেখো তো কস আমাদের এই ত্রিভুজের কোনটা, আমাদের থিটা হচ্ছে আমাদের এখানে del/2, তাহলে এখানে আমাদের del/2 দিয়ে দিলাম। আর cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে OA এবং অতিভুজ হচ্ছে কোনটা, দেখো তো অতিভুজ হচ্ছে, সরি ভূমি হচ্ছে আমাদের OE এবং অতিভুজ হচ্ছে OA। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো ভূমি হচ্ছে OE, অতিভুজ হচ্ছে OA। ঠিক আছে, তাহলে আসলে এগুলোর মান আমরা পরিবর্তন করে লিখে ফেলি।
এগুলোর মান আমরা এইভাবে লিখতে পারি, দেখো দেখো এইভাবে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারবো, আমরা ও এটাকে এই পাশে পার করে দেই, আর ও এ কি, এখানে ও এ হচ্ছে একটা আমাদের এই বাঁকের ব্যাসার্ধ। তাহলে আমরা ডাইরেক্ট কিভাবে লিখতে পারি, আর cos ডেলের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ফাই, যেহেতু ডেল আর ফাই সমান, ইজ ইকুয়াল টু ওই। এখন এই ওইটাকে আমরা কিভাবে লিখতে পারি ভাই, দেখো তো আমরা লিখতে পারি না, এই যে দেখো ওসি মাইনাস সি, অর্থাৎ এই যে ওসি এখান থেকে এই যে এখানে এ পর্যন্ত দূরত্ব থেকে যদি আমরা সি বাদ দেই তাহলেই তো আমরা ওই পাবো, তাই না? পাবো কিন্তু। তাহলে এখানে আমরা পরের লাইনে লিখতে পারি ওসি মাইনাস সি ইজ ইকুয়াল টু আর cos ফাই বাই টু। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ওসি ইজ ইকুয়াল টু কি বলা যায়, ওসি ইজ ইকুয়াল টু বাঁকের ব্যাসার্ধ আর বলা যায়। ঠিক আছে, তাহলে আর মাইনাস সি ইজ ইকুয়াল টু আর cos ফাই বাই টু। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারবো, এইটাকে ওই পাশে পার করে দেয় আর এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এটা প্লাসের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আর মাইনাস আর ইন্টু cos ফাই বাই টু ইজ ইকুয়াল টু সি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি সি ইজ ইকুয়াল টু লিখতে চাই তাহলে আর কমন নিলে, আর যদি কমন নেই তাহলে 1 মাইনাস cos ফাই বাই টু। তাহলে দেখো সি ইজ ইকুয়াল টু, এই যে সি ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস cos ফাই বাই টু, আর ইন্টু 1 মাইনাস cos ফাই বাই টু। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ভার সাইন আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা সবগুলো প্রমাণ খুব ভালোভাবে বুঝতে পারছো, এখানে আসলে না বোঝার কিছুই নেই, খুবই সহজ প্রমাণ। তোমরা যারা ত্রিকোণমিতিটা ভালোভাবে পড়ছো বা জানো তারা কিন্তু এগুলো আসলে 1-2 ব্যাপার তাদের কাছে। ঠিক আছে, তো এগুলো আসলে খুব জটিল কিছু ছিল না, জাস্ট কোন জায়গায় তুমি কোন ত্রিভুজ ধরে আর কোনটাকে কোন জিনিস বোঝায় এগুলো যদি তুমি ধরতে পারো আমার এখান থেকে, তাহলে আশা করতেছি তোমরা কোনোদিন আর এই প্রমাণগুলো ভুলবে না। ঠিক আছে, তো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা ভাইয়া বাক সংস্থাপনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখন আমি বাক সংস্থাপনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই বাক সংস্থাপনের পদ্ধতির উপর ভিত্তি করেই পরবর্তীতে তোমাদের অধ্যায়টাতে আলোচনা করা হবে, অর্থাৎ তোমাদের বাক সংস্থাপনের বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে প্রধানত হচ্ছে দেখো কি, বাক সংস্থাপনের পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে রৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে কৌণিক পদ্ধতি। তো রৈখিক পদ্ধতিতে কি হবে, রৈখিক পদ্ধতিতে কোনো প্রকার কৌণিক পরিমাপক যন্ত্র ব্যবহার করা হবে না, এবং কৌণিক পদ্ধতিতে তোমার রৈখিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে, কৌণিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো রৈখিক পদ্ধতিতে কি কি ব্যবহার করব, শিকল, ফিতা, এই টাইপের জিনিসগুলো। ঠিক আছে, আর কৌণিক পদ্ধতিতে আমরা কোন পরিমাপক যন্ত্র, থিওরোলাইট, শিকল, ফিতা সবই ব্যবহার করব। ঠিক আছে, তাহলে রৈখিক পদ্ধতি বা শিকল ফিতা পদ্ধতিতে আমাদের প্রকারভেদ হচ্ছে দেখো কয়টা, প্রধানত হচ্ছে প্রকার হচ্ছে 3টা, এর মধ্যে আবার আবার শ্রেণীবিভাগ আছে। ঠিক আছে, তাহলে প্রথম দেখো রৈখিক পদ্ধতির প্রথম প্রকারভেদ হচ্ছে দীর্ঘ জ্যা হতে অফসেট নিয়ে আমরা বাক সংস্থাপন করব। তাহলে ভাই আমরা দীর্ঘ জ্যা কোনটা জানি, ধরো এটা যদি দীর্ঘ জ্যা হয় এর ওপর থেকে এই যে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দীর্ঘ জ্যা, এর ওপর থেকে বিভিন্ন ধরনের অফসেট নিলাম, এইরকম, তারপরে ধরো এইরকম, এরকম, এরকম, এরকম। ঠিক আছে, এরপর এই অফসেটগুলোকে যখন আমরা সংযোগ করে দিব তখন আমাদের কি হবে, এই বাঁকটা মানে তৈরি হবে আর কি। তো এইভাবে আমাদের দীর্ঘ জ্যা হতে অফসেট নিয়ে বাঁক তৈরি করা হয়। এরপরে দেখো আছে স্পর্শক হতে অফসেট নিয়ে। ঠিক আছে, তাহলে স্পর্শক হতে কিভাবে অফসেট নিব সেটা দেখো। স্পর্শক হতে আমরা ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। ঠিক আছে, মানে রাস্তা দুটোই হচ্ছে স্পর্শক। এই স্পর্শক হতে আমরা কি করব ভাইয়া, আমরা দুই ভাবে অফসেট নিতে পারি। একটা হচ্ছে দেখো লম্বিক অফসেটের সাহায্যে আমরা স্পর্শকগত অফসেট নিতে পারি, আর একটা হচ্ছে তির্যক অফসেটের সাহায্যে। তাহলে লম্বিক অফসেট কি, লম্বিক অফসেট হচ্ছে এই স্পর্শকের সাথে লম্বভাবে থাকবে। ঠিক আছে, এভাবে থাকবে, এভাবে থাকবে। ঠিক আছে, তারপরে আমরা বাঁকটাকে এভাবে সংযোগ করে দিলেই বাঁকটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপর তাহলে আমরা তির্যক অফসেট কিভাবে নিব, তির্যক অফসেট গুলো দেখো এইভাবে নিব, এগুলো কেন্দ্রের দিকে থাকবে এভাবে। ঠিক আছে, আগের গুলো লম্ব ভাবে ছিল, এগুলো ভাবে থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে, এভাবে, এভাবে থাকবে। ঠিক আছে, তাহলে কেন্দ্রের দিকে যদি এভাবে থাকে, এগুলোর মাপ নিয়ে আমরা এই স্পর্শক থেকে তির্যক ভাবে ওই মাপ পর্যন্ত অফসেট গুলো টানবো, টানার পরে এই অফসেটের মাথাগুলো এভাবে যদি আমরা বক্রভাবে সংযোগ করে দেই তাহলে আমরা ওই বাঁকটা পেয়ে যাব। ঠিক আছে, আর লম্বিকটা তো বুঝলাই, লম্বভাবে অফসেট নিয়ে সংযোগ করে দেব। এরপরে হচ্ছে জ্যা হতে অফসেট নিয়ে, অর্থাৎ আমাদের যে জ্যা থাকবে, জ্যা কি, ধরো আমাদের এটা ধরো একটা বাঁক। ঠিক আছে,
এটা যদি একটা বাঁক হয় তো এই বাঁকের ওপর নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা খুঁটি বসাবো, ঠিক আছে। এই খুঁটিগুলোকে সংযুক্ত করার ফলে কি হবে, আমরা এখানে জ্যা পাবো, এভাবে জ্যা পাবো। বৃত্তে যেরকম ধরো দুইটা বিন্দুকে সংযুক্ত করলে আমরা কি পাই, জ্যা পাই, বাঁকের ওপরে এরকম দুইটা বিন্দুকে সরলরেখা দ্বারা সংযুক্ত করলে আমরা জ্যা পাবো। এই জ্যাগুলো থেকেও আমরা অফসেট নিয়ে কি করতে পারবো, বাঁক সংস্থাপন করতে পারবো, ঠিক আছে। এগুলো আমাদের 2 নাম্বার অধ্যায়ে আলোচনার বিষয়। তো এখন জাস্ট তোমরা মনে রাখো যে কি কি পদ্ধতিতে আমরা বাঁক সংস্থাপন করতে পারি। একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে কৌণিক। রৈখিকের মধ্যে আছে হচ্ছে আমার কি দীর্ঘজাহত অফসেট, স্পর্শগত অফসেট। স্পর্শগত অফসেট আবার দুই প্রকার, একটা লম্বিক অফসেট নিয়ে, একটা হচ্ছে তির্যক অফসেট নিয়ে, ঠিক আছে। এরপর জ্যা হতে অফসেট নিয়ে, তাহলে জ্যা হতে কি কি ভাবে অফসেট নিতে পারি, একটা বর্ধিত জ্যা হতে অফসেট নিয়ে, ধরো একটা জ্যাকে তুমি এদিকে পেছন দিকে বর্ধিত করলা, এখান থেকে তুমি অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করতে পারবা, ঠিক আছে। আর একটা বাঁকের ভিতরে জ্যা হতে অফসেট নিয়ে, অর্থাৎ এরা আসলে তোমার পরবর্তীতে আমি 2 নম্বর অধ্যায়ে আলোচনা করবো, তখন তোমরা দেখে নিও, ঠিক আছে। জাস্ট এখন নামগুলো জাস্ট মনে রাখো যে আমরা কি কি পদ্ধতিতে বাঁক সংস্থাপন করতে পারি। এরপর আমাদের দেখার একটা পদ্ধতি কি কৌণিক পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করে বাঁক সংস্থাপন করব। সেক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি, এক থিওরোলাইট পদ্ধতি। এক থিওরোলাইট পদ্ধতিতে আমরা কেবলমাত্র একটা থিওরোলাইট দিয়ে বাঁক সংস্থাপন করব, ঠিক আছে। এরপর 2 থিওরোলাইট পদ্ধতিতে আমরা কি করব, 2টা থিওরোলাইটের সাহায্যে বাঁক সংস্থাপন করব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অধ্যায়ে আলোচনার বিষয়, ঠিক আছে। এরপর আমাদের একটা আছে ট্যাকোমেট্রিক পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ ট্যাকোমেট্রিক পদ্ধতিতে আমরা বাঁক সংস্থাপন করতে পারবো। এছাড়া আরেকটা আছে তোমরা টোটাল স্টেশনের সাহায্যেও আমরা কৌণিক পরিমাপ করে বাঁক সংস্থাপন করতে পারি, ঠিক আছে। তো আশা করতেছি বাঁক সংস্থাপনের পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অংশ দেখো প্রতিসরণ কোণ মাপার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখানে তোমার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার কৌণিক যন্ত্র দিয়ে বা থিওরোলাইটের সাহায্যে পরিমাপ, আর একটা হচ্ছে তোমার রৈখিক, মানে হচ্ছে তোমার হচ্ছে রৈখিক যে সরঞ্জামগুলো আছে যেমন ফিতা, শিকল, এগুলোর সাহায্যে একটা পদ্ধতি আছে। তো থিওরোলাইটের সাথে যে পদ্ধতিটা আছে সেটা কি দেখো, সেটা হচ্ছে এইরকম। ধরো এটা যদি একটা বাঁক হয়, ঠিক আছে, এটা ধরলাম একটা বাঁক, ওকে। এখন আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে দেখো, প্রতিসরণ কোণ মাপার পদ্ধতি। প্রতিসরণ কোণ কোনটা ভাইয়া, এই যে এটা, ফাই, ঠিক আছে। তাহলে এটা মাপার পদ্ধতি কি হবে দেখো, আমরা যদি একটা থিওরোলাইটকে এখানে স্থাপন করি, ঠিক আছে, এই যে এখানে আমরা একটা থিওরোলাইট স্থাপন করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এফ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই থিওরোলাইট দিয়ে আমরা তোমার হচ্ছে এই যে কি বলা যায়, থিওরোলাইটের দেখবে যে 2টা ইয়ে থাকে, একটা কোণ পরিমাপ, একটা উলম্ব কোণ পরিমাপ করার জন্য, আর একটা হচ্ছে আনুভূমিক কোণ পরিমাপ করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ধরো আমাদের অবশ্যই কি করতে হবে, আনুভূমিক কোণটাই পরিমাপ করতে হবে, তাই না। তাহলে আনুভূমিক কোণটাকে তোমার একটা ওই যে নিম্নপাতের স্ক্রু দিয়ে মানে ধরো শূন্যতে মিলিয়ে তুমি আটকায় দিবা, ঠিক আছে। আটকায় দেওয়ার পরে, এগুলো আসলে প্র্যাকটিক্যাল বিষয়, এগুলো এভাবে বোঝানো আসলে টাফ। আটকায় দেওয়ার পর কি করবা, এই এ বিন্দুটাকে তোমরা সেট করবা, ঠিক আছে। তাহলে এই বিন্দুকে তুমি যখন সেট করবা তখন থিওরোলাইটের ভিতরে আনুভূমিক যে কোণটা সেটা কিছু থাকবে, শূন্যতে থাকবে, ঠিক আছে। এরপর তুমি কি করবা, ওই যে তোমার দেখবে যে থিওরোলাইটটাকে এইদিকেও ঘোরানো যায়, আনুভূমিকভাবেও ঘোরানো যায়, আবার উলম্বভাবেও ঘোরানো যায়। তোমরা কিন্তু থিওরোলাইটের প্র্যাকটিক্যাল 3rd সেমিস্টারে, সরি 4th সেমিস্টারে করছো, ঠিক আছে। সেখানে কিন্তু ওই যে আমাদের বিভিন্ন ধরনের তোমার হচ্ছে এলিভেশন নির্ণয় এগুলো কিন্তু ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমাদের থিওরোলাইটটাকে কি করা যায়, এই যে আনুভূমিকভাবে ঘোরানো যায়, আবার এই যে এই দূরবীনটাকে উলম্বভাবে ওইভাবে ঘোরানো যায়, তাই না। তাহলে এখন তুমি কি করবা, প্রথমে আনুভূমিকভাবে ঘুরাইয়া শূন্যতে নিয়ে একে টার্গেট করবা, ঠিক আছে। টার্গেট করার পর এটাকে ঘুরাইয়া 180 ডিগ্রি ঘুরাইয়া কিউ এর দিকে টার্গেট করবা। তাহলে থিওরোলাইটের মাথাটা এখন কোন দিকে থাকলো, এই দিকে থাকলো, ঠিক আছে। থাকার ফলে কি হলো, এই আমাদের এফ কিউ বরাবর আমাদের আনুভূমিক কোণটা কিসে থাকবে, 0-তে থাকবে, ঠিক আছে। এরপর তুমি যখন থিওরোলাইটটাকে ঘুরাইয়া এই বি কে টার্গেট করবা, তাহলে কতটুকু পরিমাণে ঘুরবে থিওরোলাইট, এই যে এতটুকু পরিমাণে তখন থিওরোলাইটটা ঘুরবে, ঠিক আছে। ঘোরার ফলে কি হবে, এই কোণের পরিমাপটা আমাদের থিওরোলাইটে দেখাবে। তো এই জিনিসটা তোমাদের বইয়ে জাস্ট একটু ব্যাখ্যা করা আছে, তোমরা পড়ে নিবা, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এই ঘোরানোর ফলে এই কোণের পরিমাপ যতটুকু হবে সেটা আমরা থিওরোলাইটে দেখতে পারবো। সেখান থেকে আমরা বলতে পারবো ফাই ইজ ইকুয়াল টু ধরলাম 30 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, কথার কথা। তাহলে এটা আমাদের কৌণিক পদ্ধতিতে। এখন আসলে আমরা রৈখিক পদ্ধতিতে কিভাবে পরিমাপ করতে পারি সেটা একটু দেখি। তাহলে রৈখিক পদ্ধতিতে পরিমাপ করার ক্ষেত্রে, পরিমাপ করার জন্য আমাদের একটু চিত্র আর্ট করতে হবে। আমি চিত্রটা ড্র করে নিই। তাহলে ভাই দেখো, আমরা রৈখিক পদ্ধতিতে কিভাবে প্রতিসরণ কোণ পরিমাপ করতে পারবো তার জন্য একটা সূত্রের প্রমাণ আছে, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে, সেটা এখন দেখবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমাদের একটা বাঁক, এই দুইটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে। এখানে আমাদের এই বিন্দুতে ছেদ করছে, ফাই হচ্ছে প্রতিসরণ কোণ, থিটা হচ্ছে আমাদের ছেদ কোণ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, প্রথমে ধরো আমরা এই বাঁকের প্রতিসরণ কোণ জানি না, সেক্ষেত্রে আমরা এই যে ছেদ বিন্দু থেকে এই আমাদের অর্থাৎ এফ এবং এবি এর উপর সমান দূরত্বে দুইটা বিন্দু চিহ্নিত করব।
তাহলে সমান দূরত্বে দুইটা বিন্দু পি এবং আর কে চিহ্নিত করলাম। ঠিক আছে, এগুলো তোমরা একটু কথাগুলো বাংলায় লিখে নিবা তোমাদের বই দেখে, আমি মুখে মুখে বলতেছি। ঠিক আছে, তাহলে এই যে এফ থেকে এফ এবং এফ বি এর উপর সমান দূরত্বে দুইটা বিন্দু পি এবং আর চিহ্নিত করলাম, চিহ্নিত করে দুইটাকে সংযুক্ত করে দিলাম। ঠিক আছে, সংযুক্ত করে দেওয়ার পর কি করব, এই পি আর এর মধ্যবিন্দু কিউ চিহ্নিত করব। ঠিক আছে, এরপরে এই এফ বিন্দু থেকে কিউ এর উপর একটা লম্ব টেনে দিব। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের এই যে পি কিউ এফ একটা কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, তার আগে আমাদের আরেকটা জিনিস দেখো, আমরা এখানে কি জানি, এই যে রাস্তাটা কিভাবে সংযুক্ত হয়েছে, এভাবে সংযুক্ত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে ফাই। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া, থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে আমরা ফাই ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, 180 মাইনাস থিটা, এটা লিখতে পারবো না? লিখতে পারবো, কিন্তু এটা কি জন্য লিখলাম সেটা তোমরা শেষে বুঝতে পারবা। এখন দেখো এখানে আমরা এই ত্রিভুজটা বিবেচনা করব, এই যে এফ পি কিউ। ঠিক আছে, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? যেহেতু আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে ত্রিভুজ এফ পি কিউ হতে কি লিখবো দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এখানে আমরা সাইন দিয়ে সম্পর্কটা করব। ঠিক আছে, তাহলে সাইন থিটার ভ্যালু কত ভাই, এখানে দেখো তো আমাদের এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে থিটা। তাহলে এটা যেহেতু আমরা মাঝখান দিয়ে এভাবে অর্ধেক করে দিলাম, তাহলে এটা কি হবে, থিটার অর্ধেক, সরি থিটা ডিভাইডেড বাই 2 হবে। তাহলে সাইন ফাই হবে না, এখানে থিটা ভাগ 2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখো তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু কোণ এটা, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ হচ্ছে পি এফ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে লম্ব হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে পি এফ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো দেখো, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে প্রতিসরণ কোণ থিটা লাগবে, তাই তো? তাহলে দেখো আমরা কি করবো, সাইনটাকে ওই পাশে পার করে দিব, তাহলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স হয়ে যাবে। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো কি, আরেকটা কাজ আমরা কি করব, এখানে এভাবে লিখবা তোমরা, সাইন থিটা ভাগ 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 পি কিউ ডিভাইডেড বাই পি এফ। এটা কি জন্য লিখলাম দেখো, এই 2 2 কাটা গেলে তো আবার অনই হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে 2 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। এখন দেখো তো পি কিউ কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি লিখতে পারবো, পি আর লিখতে পারবো না, যেহেতু পি কিউ পি আর এর অর্ধেক, তাহলে পি কিউ ইন্টু 2 ইজ ইকুয়াল টু কি হবে, পি আর হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু পি আর ডিভাইডেড বাই 2 পি এফ। ওকে, এটা আমরা লিখতে পারি। এখন দেখো এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের এই যে সাইনটাকে আমরা ওই পাশে পার করে দেবো, তাহলে থিটাটা আমাদের এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা সাইডে লিখি, থিটা ডিভাইডেড বাই 2 এখানে লিখলাম, সাইনটাকে পাশে কি হয়ে গেল, ইনভার্স হয়ে গেল, সাইন ইনভার্স পি আর ডিভাইডেড বাই 2 পি এফ। ঠিক আছে, এটা লেখা যায়। এখন তাহলে কি করা যাবে দেখো তো ভাই, এখন তাহলে আমাদের এখান থেকে কি করা যাবে, এই 2টাকে আমরা ওই পাশে পার করে দেব। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 ইন্টু সাইন ইনভার্স 1 পি আর ডিভাইডেড বাই 2 পি এফ। এখানে আবার এই 2 আর এই 2 কেটে দিতে দেবে না, হ্যাঁ, এটা কিন্তু এভাবে রাখতে হবে। তাহলে এখানে আমাদের থিটা ইজ ইকুয়াল টু পাওয়া গেল 2 ইন্টু সাইন ইনভার্স 1 পি আর ডিভাইডেড বাই 2f। এখন ভাই দেখো তো আমরা প্রথমে কি লিখছিলাম, ফাই ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই থিটা। তাহলে 180 থেকে যদি আমরা থিটার এই ভ্যালুটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ফাই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ফাই ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 ইন্টু সাইন ইনভার্স 1 পি আর ডিভাইডেড বাই 2 পিএফ। তাহলে এটাই হচ্ছে আমাদের কৌণিক যন্ত্র ছাড়া বা রৈখিক পদ্ধতিতে প্রতিসরণ কোণ নির্ণয়ের পদ্ধতি। তো আশা করতেছি প্রমাণটা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা এই যে বাঁকের খুঁটির ব্যবধানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, এই টপিক তুমি যদি না বুঝো, তাহলে পরবর্তীতে 4টা অধ্যায়ের একটাও তুমি করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ তোমার এই খুঁটির ব্যবধান জিনিসটা তোমাকে বুঝতে হবে, এবং খুঁটির ব্যবধানের মধ্যে বেশ কিছু জিনিস আসবে, যেমন ধরো পূর্ণ জ্যা আসবে, উপজ্যা আসবে, এরপর তোমার হচ্ছে আরো বেশ কিছু জিনিস আসবে, সেগুলো সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে চলো পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন ভাই আমি আলোচনা করব হচ্ছে দেখো বাঁকে খুঁটির ব্যবধানের প্রয়োজনীয়তা। ঠিক আছে, অর্থাৎ বাঁকে আমাদের যে খুঁটির ব্যবধান আছে, এই খুঁটির ব্যবধানটা কেন প্রয়োজন। তো তোমরা রাস্তার চেইনেজের সঙ্গে কিন্তু আগের সেমিস্টারে পরিচিত হইছো। চেইনেজ হচ্ছে কি, রাস্তার কেন্দ্রীয় অক্ষ বরাবর বা কেন্দ্রীয় রেখা বরাবর পরিমাপিত দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ধরো আমরা এই রাস্তার চেইনেজ পরিমাপ করতেছি। ঠিক আছে,
তো চেইন এজ পরিমাপ করতে করতে কি হবে দেখো, আমরা তো আর এখানে যে রাস্তাটা তো এইদিকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে কি দিছি, বাঁক দিছি না। তাহলে এই বাঁকের উপর দিয়েও কি করতে হবে, আমাদের চেইন এজটা পরিমাপ করতে হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে, ধরো আমরা এটা হচ্ছে রাস্তার শুরু বিন্দু, বা আমরা এখান থেকে রাস্তাটা পরিমাপ শুরু করতেছি, তাহলে এটা এখানে আমাদের চেইন এজ কত, 0। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম এই চেইন এজটা আমরা 30 মিটার শিকল দিয়ে পরিমাপ করতে পারি, 20 মিটার শিকল দিয়ে পরিমাপ করতে পারি, 10 মিটার শিকল দিয়ে পরিমাপ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ খুঁটির ব্যবধান মূলত 30, 20 বা 10 এরকম সাধারণত হয়ে থাকে। তাহলে যখন ধরো তুমি শূন্য থেকে চেইন এজটা পরিমাপ করা শুরু করলা, তাহলে এখানে একটা খুঁটি দিয়ে শুরু করে এখান থেকে এই পর্যন্ত মাপলা, তাহলে এখানে কত হবে, 30 মিটার। যেহেতু 30 মিটার শিকল দিয়ে আমরা পরিমাপ করতেছি প্রথমত ধরো, তাহলে সেক্ষেত্রে এখানে 30 মিটার পেয়ে এখানে তুমি একটা খুঁটি দিলা। এরপর এখান থেকে আবার এখানে একটা পরিমাপ করলা 60 মিটার। ঠিক আছে, রাস্তার উপরে কেন্দ্রীয় রেখা বরাবর, অর্থাৎ ধরো এটা হচ্ছে রাস্তা এদিকে আছে, এর মাঝখান বরাবর তুমি যে রেখাটা গেছে সেটার তুমি চেইন এজ পরিমাপ করতেছো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হলো 60 মিটার, তাহলে এখানে পরিমাপ করে এখানে একটা খুঁটি দিলা। 60 থেকে শিকল ধরে এই পর্যন্ত পাইলে 90 মিটার, তাহলে এখানে একটা খুঁটি দিলা। ঠিক আছে, এখন আমাদের এর পরবর্তীতে কোন দিকে যাওয়ার কথা ছিল ভাইয়া, এই যে এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে তো আমরা যাবো না, কারণ রাস্তা তো আমরা ওদিকে দেই নেই, আমরা এখানে একটা বাঁক দিয়ে সংযুক্ত করে দিচ্ছি, তাহলে আমাদের বাঁকের উপর দিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এই যে দেখো, আমরা যে 30 মিটার পর পর বা 20 মিটার পর পর বা 10 মিটার পর পর খুঁটি বসাচ্ছি, তো খুবই কম ক্ষেত্র, মানে খুবই কম সম্ভাবনা, ঠিক আছে, যে আমাদের এই যে বাঁকের শুরুর বিন্দুতে যে কি হবে, পূর্ণ শিকলে একটা খুঁটি পড়বে। ঠিক আছে, অর্থাৎ দেখো এখান থেকে 30 মিটার পর একটা খুঁটি, 30 মিটার পর একটা খুঁটি, 30 মিটার পর একটা খুঁটি, অর্থাৎ এখান থেকে দেখো আমাদের 30 মিটার ধরলাম এই যে এখানে যে হলো, তাহলে কি আমাদের বাঁকের শুরুর বিন্দুতে খুঁটি পড়তেছে? বাঁকের শুরুর বিন্দুতে কিন্তু খুঁটি পড়তেছে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সে খুঁটিটা কই যায় পড়তেছে, দেখো এই যে বাঁকের বাহিরে এখানে একটা খুঁটি পড়ছে, পরবর্তীতে ডাইরেক্ট একদম বাঁকের ভিতরে যায় খুঁটি পড়তেছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বাঁকের শুরুর বিন্দুতে কিন্তু খুঁটি পড়তেছে না। ঠিক আছে, এভাবে ধরো আরো সামনের দিকে গেলাম, তাহলে এটা কত হবে, 110, এখানে 140, এখানে 100, কত হবে, 70। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে 200। ঠিক আছে, তাহলে 200-তে যায় একটা আবার খুঁটি পড়লো। তাহলে দেখো আবার কিন্তু দেখো কি হলো, আমাদের শেষ স্পর্শক বিন্দুটাতেও কিন্তু একটা পূর্ণ শিকলে আবার মানে যে মিলতেছে না, কিন্তু সেখানে দেখো এখানে আমাদের একটা খুঁটি পড়লো। এরপরে দেখবা যে এই রাস্তাকে যদি বাড়ানো হয়, তাহলে এখানে যে আবার একটা খুঁটি পড়বে। তাহলে দেখো এই স্পর্শকেও পূর্ণ শিকলে যে খুঁটি পড়তেছে না, এই স্পর্শকেও পূর্ণ শিকলে যে খুঁটি পড়তেছে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের খুব সম্ভাবনা খুবই কম যে আমাদের এই স্পর্শক বিন্দুগুলোতে যে একদম মানে হচ্ছে মাপে মাপে হচ্ছে তোমার ধরো 30 মিটার পরে যে আমাদের এখানে যে শিকলটা পড়বে। ঠিক আছে, বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমাদের বাঁকের ভিতর এই যে আমাদের কি হচ্ছে, তখন প্রথমে একটা এই যে বাঁকের স্পর্শক বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বটা কি হচ্ছে দেখো তো, এই 30 মিটারের থেকে কম হচ্ছে না, 30 মিটার থেকে কিন্তু কম হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু খুঁটির ব্যবধানটা কিন্তু কম হচ্ছে, তাই তো? তাহলে আমাদের যখন এরকম বাঁকের শুরুর বিন্দুতে পূর্ণ শিকলে আমাদের খুঁটি পড়বে না, সেক্ষেত্রে কি হবে, আমাদের বাঁকের শুরুর বিন্দু থেকে এই পর্যন্ত আমরা যে জ্যাটা অঙ্কন করব সেটাকে বলা হবে হচ্ছে উপজ্যা। কি বলা হবে ভাইয়া? উপজ্যা। এরপর আমাদের এখান থেকে এই পর্যন্ত কি পূর্ণ শিকলে যে একটা খুঁটি পড়ছে, এটাকে বলা হবে পূর্ণজ্যা, এটাও পূর্ণজ্যা, এটাও পূর্ণজ্যা। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ শিকল দৈর্ঘ্যের অর্থাৎ পূর্ণ খুঁটির ব্যবধানে যে আমরা জ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে কি, পূর্ণজ্যা, পূর্ণজ্যা। আর দেখো বাঁকের শুরু বিন্দু থেকে আমাদের এই বিন্দুর দূরত্ব কিন্তু 30 মিটার না, সেটা হইতে পারে 22 মিটার, 21 মিটার, 16 মিটার, যে কোনো কিছুই হতে পারে। তাহলে আমাদের এটাকে বলা হবে হচ্ছে কি ভাইয়া, উপজ্যা। অর্থাৎ আমাদের মূল যে জ্যা তার থেকে কিন্তু এই জ্যা এর ভ্যালু কি হচ্ছে, কম হচ্ছে। কারণ কি, আমাদের তো চেইনে যে মাপার ফলে এখানে এসে কিন্তু আমাদের খুঁটি পড়ে নাই, খুঁটি পড়ছে কই, বাঁকের ভিতরে যেয়ে। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত দূরত্ব কি হবে, অবশ্যই 30 মিটারের কম হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে বাঁকের শুরুর বিন্দু এবং প্রথম খুঁটির মধ্যবর্তী যে জ্যাটা হবে সেটাকে বলা হবে উপজ্যা, এবং বাঁকের শেষ খুঁটি এবং দ্বিতীয় স্পর্শক বিন্দুর মধ্যবর্তী যে আমাদের যেটা হবে সেটাকে বলা হবে দ্বিতীয় উপজ্যা। ঠিক আছে, এখন ধরো বাই চান্স কোনোভাবে আমাদের পরিমাপ করে দেখলাম যে হচ্ছে আমাদের এই যে এখানে যেই হচ্ছে আমাদের একটা খুঁটি পড়লো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এই যে এটার দূরত্ব কত হবে, এটার দূরত্ব তখন আমাদের 30 মিটারই হবে। ঠিক আছে, তখন কিন্তু আমরা এটাকে আর উপজ্যা বলতে পারবো না। ঠিক আছে,
তখন কিন্তু আমরা এটাকে আর কি বলতে পারবো না ভাইয়া, উপজা কিন্তু বলতে পারবো না। আবার ধরো এখানে যেও পূর্ণ যেতে একদম একদম বাঁকের শেষে যে আমাদের হচ্ছে পূর্ণ তোমার হচ্ছে শিকলে যে একদম খুঁটি পড়লো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকেও আমরা উপজা বলতে পারবো না, তখন সেটা এটাও হয়ে যাবে কি পূর্ণ যে। তাহলে পূর্ণ যে যদি আমাদের কখন হবে, যখন আমাদের এই যে ধরো শিকল দিয়ে মেপে মেপে এসে এখানে একটা খুঁটি পড়বে, অর্থাৎ বাঁকের শুরুর বিন্দুর আগে একটা খুঁটি পড়বে এবং বাঁকের ভিতরে একটা খুঁটি পড়বে, তখন বাঁকের শুরুর বিন্দু থেকে এই খুঁটি পর্যন্ত দূরত্ব কি হবে, আমাদের শিকলের দৈর্ঘ্যের থেকে কম হবে। তখন আমাদের এই জ্যাটাকে বলা হবে উপজা এবং এই জ্যাটাকে বলা হবে উপজা, ঠিক আছে, আর বাকিগুলোকে বলা হবে হচ্ছে পূর্ণ জ্যা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি ধরো এই পাশে আমাদের পূর্ণ শিকলে খুঁটি পড়লো আর এই পাশে পড়লো না, তাহলে তখন আমরা শুধু এই পাশে উপজা পাবো। আবার এই পাশে ধরো পূর্ণ শিকলে খুঁটি পড়লো, এই পাশে পড়লো না, তখন আমরা শুধু এই পাশে উপজা পাবো, ঠিক আছে। তাহলে উপজা মূলত বাঁকের শুরুর বিন্দু এবং প্রথম খুঁটির মধ্যবর্তী হয়, ঠিক আছে, আর শেষ খুঁটি এবং শেষ দ্বিতীয় স্পর্শক বিন্দুর মধ্যবর্তী হয়ে থাকে, ঠিক আছে। আর যদি আমাদের পরিমাপ করে এসে আমাদের শিকলটা একদম এই যে বাঁকের শুরুর বিন্দুতে পড়ে এবং এখানে যদি একটা খুঁটি পড়ে, তাহলে আমাদের তখন কি হবে, তখন তো আর আমাদের এখানে উপজা উৎপন্ন হতে পারছে না, কারণ তখন আমাদের খুঁটির ব্যবধান এখানে কি হচ্ছে, পূর্ণ খুঁটির ব্যবধান পাচ্ছি আমরা এখানে 30 মিটারই পাচ্ছি। তাহলে 30 মিটার যখন আমরা একটা জ্যা অঙ্কন করব, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা পূর্ণ জ্যা হয়ে যাবে, তখন সেটা উপজা থাকবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, উপজা হতে হলে অবশ্যই খুঁটির ব্যবধানের থেকে আমাদের ছোট হতে হবে সেই জ্যা এর মাপ, ঠিক আছে। আর যদি খুঁটির ব্যবধানের সমান পরিমাণে আমরা এখানে জ্যা পাই তাহলে শুরুতে, তাহলে সেটাও আমাদের পূর্ণ জ্যা হিসেবে বিবেচিত হবে। তো আশা করতেছি তোমরা এই যে পূর্ণ জ্যা, খুঁটির ব্যবধান এবং হচ্ছে উপজা সম্পর্কে বুঝতে পারছো। পূর্ণ জ্যা কি, পূর্ণ সংখ্যক খুঁটির ব্যবধানে যে জ্যাটা অঙ্কন করা হচ্ছে, অর্থাৎ 30 মিটার খুঁটির ব্যবধানে যে জ্যাটা অঙ্কন করা হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ জ্যা। আর বাঁকের শুরুতে যেহেতু আমাদের খুঁটি বাঁকের শুরুতে পড়তেছে না, বাঁকের ভিতরে যেয়ে পড়তেছে, তাহলে এখান থেকে অবশ্যই এই দৈর্ঘ্যটা 30 মিটার হবে না, কারণ কি এখান থেকে এই পর্যন্ত 30 মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই 30 এর কম হবে, বললাম সেটা 16 হতে পারে, 15 হতে পারে, যা হতে পারে। তাহলে এই উপজের ভ্যালু হবে হচ্ছে এই যে 16 মিটার বা 15 মিটার। আর এই পাশে ধরো যদি 5 মিটার হয়, তাহলে এটার উপজের ভ্যালু হবে 5 মিটার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আসলে ম্যাথ করলে তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবা। চলো আমরা এখন ম্যাথ শুরু করি।